ওকে, চলো তাহলে শুরু করেই আজকের তোদের মেদিনীপুর অটোনোমাস 2025-এর গ্রুপ থিওরি যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটা তোদের আলোচনা করছি। 2 নম্বরের যে কোশ্চেনগুলো থাকে ছোট কোশ্চেন সেগুলো আশা করি তোদের গ্রুপ থিওরি সবাই কমপ্লিট করে ফেলেছিস এতদিনে। শুধু গ্রুপ থিওরি নয়, গ্রুপ থিওরি, রিয়েল অ্যানালিসিস, জিওমেট্রি, তোদের যে 3খানা পেপার আছে আশা করি সবার কমপ্লিট হয়ে গিয়ে বেশ কিছুটা করে প্র্যাকটিস হয়ে গেছে, কারণ তোদের পরীক্ষা খুব বেশি দিন আর বাকি নেই। 1 মাস আগে যেভাবে বলেছিলাম সিলেবাস শেষ করতে হবে সেভাবে যদি করে থাকিস তাহলে খুবই ভালো, আর যদি সেভাবে পড়াশোনা না করিস তাহলে খুবই খারাপ। প্র্যাকটিস না করলে পরীক্ষাতে লিখতে পারবি না, ঠিক আছে? প্র্যাকটিস না করলে পরীক্ষাতে লিখতে পারবি না, এটা হচ্ছে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। তুই যত পড়াশোনা কর না কেন যদি প্র্যাকটিস না করিস তাহলে আলটিমেট কি হবে, পরীক্ষাতে লিখতে পারবি না। প্রচুর প্র্যাকটিস দরকার, ঠিক আছে? ওকে, চলো আশা করি গ্রুপ থিওরি সবার হয়ে গেছে। একবার করে জিনিসগুলো রিমাইন্ড হয়ে যাবে, আমার সঙ্গে সঙ্গে জিনিসগুলো দেখে যা। ধর তোদের ফার্স্ট যে কোশ্চেনটা পড়েছিল 2025-এ 2 নম্বরের কোশ্চেন, এই যে কটা করতে হতো যেন, 8টা কোশ্চেন থাকে, 4টে কোশ্চেন করতে হয়, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, কনসিডার দ্য এলিমেন্ট ক্যাপিটাল এ ইন SL2R। SL2R মানে স্পেশাল লিনিয়ার গ্রুপ 2 অর্ডারের, যার প্রত্যেকটা এলিমেন্ট রিয়েল নাম্বার, সেটার কথা বলেছে, ঠিক আছে? তাহলে এ হচ্ছে একটা এলিমেন্ট, হোয়াট ইজ দ্য অর্ডার অফ ক্যাপিটাল এ। তাহলে এই যে একটা এলিমেন্ট ক্যাপিটাল এ এলিমেন্ট, একটা ম্যাট্রিক্স এর একটা এলিমেন্ট, এর অর্ডারটা বের করতে বলেছে, ঠিক আছে? আমরা সবাই জানি যে অর্ডার বলতে কোনো একটা গ্রুপের কোনো একটা এলিমেন্টের অর্ডার বলতে আমরা কি বুঝি না, জি যদি একটা গ্রুপ হয়, এ যদি ওই গ্রুপের এলিমেন্ট হয়, a⁴n = e হতে হবে, যেখানে এনটাকে লিস্ট পজিটিভ ইন্টিজার হতে হবে। হ্যাঁ রে বাবা, শ্রেয়সী কিছু বলবি? হাত তুলেছিস? শ্রেয়সী কিছু বলবি রে বাবা? হাত তুলেছিস নাকি ভুল করে হাত তুলেছিস? আচ্ছা আচ্ছা, ভুল করে হ্যান্ড রেজ অপশানটা অন করে দিয়েছে, ঠিক আছে? মাঝে মধ্যে এরকম হয়ে যায়, ওই অপশানটা এমন একটা জায়গায় রয়েছে যে মানে হাতটা ওখানে লাইভ ক্লাস করতে গেলে অনেক সময় হাতটা ওখানে চলে যায়। যাক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখ, তাহলে একটা গ্রুপ যদি জি হয়ে থাকে, এ যদি ওই গ্রুপের একটা এলিমেন্ট হয়ে থাকে, a⁴n = আইডেন্টিটি ই হতে হবে, যেখানে এনটাকে কি হতে হয়, এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, লিস্ট পজিটিভ ইন্টিজার এটা হতে হয়, ঠিক আছে? ওকে, চলো, এটাই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। আচ্ছা, ক্যাপিটাল এ সমান কি দেওয়া রয়েছে না, হেয়ার এ যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে 1 1 0 1, খুব ভালো কথা। নাও ক্যাপিটাল এ স্কোয়ার সমান কি হবে, 1 1 0 1, 1 1 0 1, দুবার গুণ করব, আর কিছু না। তাহলে দুবার যদি গুণ করিস, ম্যাট্রিক্স যেভাবে গুণ হয় গুণটা করে ফেল, তাহলে কি হচ্ছে, এটা 1 এটা 0, তার মানে এটা 1, এটার সঙ্গে এটা গুণ হলে 1 1, মানে এটা হচ্ছে 2, এটা গুণ করলে 0 1, এটা 0, এটা গুণ করলে 0, এটা 1। গুণটা ঠিক আছে কিনা একটু চেক করবি বাবা, ঠিক আছে? এটা চেক করিস ঠিকঠাক হচ্ছে কিনা, ক্যালকুলেশন একটু দেখবি। আচ্ছা, a³ সমান কি হচ্ছে না, a³ আমি কি লিখতে পারি না, a³ আমি লিখতে পারি a² × a, কোনো সমস্যা নেই। a² মানে 1 2 0 1, আর a মানে 1 1 0 1, ঠিক আছে? তাহলে যদি গুণ করি তাহলে আলটিমেট কি হচ্ছে 1 0, তাহলে এটা 1, এটা হয়ে যাচ্ছে 3 3 হলো তো, 1 2 1 3, হ্যাঁ এটা 0 এটা 1। দেখ তো রে বাবা এমনটা হচ্ছে কিনা। তাহলে যদি এভাবে চলতে থাকে 2 3 4, তাহলে একটা সিমিলারিটি থেকে আমি a⁴n সমান মোটামুটি আমরা বুঝতে পারছি কীরকম ম্যাট্রিক্সটা আসবে না, 1 n 0 1। দেখ তো রে বাবা এমনটা আসছে কিনা। মোটামুটি সিমিলারিটি মেনটেন করলে আমরা এমন একটা ম্যাট্রিক্স কিন্তু পাচ্ছি। ওকে, a⁴n = this। এবারে কথা হচ্ছে a⁴n যদি এমনটা হয়, এবারে জাস্ট ওটার সঙ্গে ভাব, এখানে আমি গ্রুপের এলিমেন্ট স্মল এ নিয়েছিলাম, এখানে ক্যাপিটাল এ আছে, আর পাওয়ারে n ছিল, পাওয়ারে n আছে। তাহলে আমার অর্ডার বের করতে গেলে, আমার এখানে কনসিডার দ্য এলিমেন্ট দিস, এর অর্ডার বের করতে গেলে আমাকে এমন একটা লিস্ট পজিটিভ ইন্টিজার n খুঁজে পেতে হবে। তাহলে ফর অর্ডার
অফ ক্যাপিটাল এর অর্ডারের জন্য আমার কীরকম একটা রিলেশন পাবো না এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু আইডেন্টিটি, ম্যাট্রিক্স রয়েছে, ইটা আইডেন্টিটি বলেছিলাম, এখানে আইডেন্টিটির জায়গায় আই বলেছি। ওকে, হোয়ার n is the least positive integer, লিস্ট পজিটিভ ইন্টিজার, কোনো সমস্যা নেই, এনটা লিস্ট পজিটিভ ইন্টিজার হতে হবে। তো কথা হচ্ছে এ টু দি পাওয়ার এন সমান আমি কি পেয়েছি, এমনটা পেয়েছি 1n01, আর আইডেন্টিটি ম্যাট্রিক্স 2x2 অর্ডারের, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স 2x2 অর্ডারের 1001 এমনটা। তাহলে এটার সঙ্গে যদি এই ম্যাট্রিক্সটার আমি কম্পেয়ার করি, তার মানে এনের ভ্যালু কি হচ্ছে রে বাবা, এনের ভ্যালু 0, n ইকুয়াল টু 0, জল জল করছে তোদের চোখের সামনে, এই যে এনের ভ্যালু কি হচ্ছে 0। এনের ভ্যালু যখনই 0 হয়ে গেল, 0টা কি পজিটিভ ইন্টিজার না, 1 থেকে শুরু হবে পজিটিভ ইন্টিজার, তাহলে এটা পজিটিভ ইন্টিজার নয়, হুইচ ইজ নট এ পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, হুইচ ইজ নট এ পজিটিভ ইন্টিজার। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে এমন কোনো পজিটিভ ইন্টিজারই খুঁজে পাচ্ছি না যার জন্য এই রেজাল্টটা হোল্ড করছে। ঠিক আছে, আমি যদি এমন একটা লিস্ট, আগে তো পজিটিভ ইন্টিজার খুঁজে পাই তারপরে তো লিস্ট, তাহলে আমরা এখানে এমন কোনো পজিটিভ ইন্টিজার খুঁজেই পাচ্ছি না যার জন্য এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে। তার মানে আমরা এই যেখানে যে যে এলিমেন্টটা রয়েছে এর কোনো ফাইনাইট অর্ডার হতে পারে না। ঠিক আছে, এর কোনো ফাইনাইট অর্ডার হতে পারে না, এনের পজিটিভ ইন্টিজার খুঁজে পাচ্ছি না। তার মানে এই যে এলিমেন্টটা এ রয়েছে এর অর্ডার কত হবে না, এর অর্ডার হবে ইনফিনিটি। তাহলে অর্ডার অফ ক্যাপিটাল এ ইকুয়াল টু ইনফিনিটি। ওকে, কারণ আমরা এখানে কোনো পজিটিভ ইন্টিজার খুঁজে পাচ্ছি না। বেশ ভালো একটা অঙ্ক ছিল। ঠিক আছে, মানে এটা একটা ইনফাইনাইট অর্ডার এলিমেন্ট। তাহলে কি বললাম, এটা একটা ইনফাইনাইট অর্ডার এলিমেন্ট। ওকে, আশা করি বুঝলি। চলো তাহলে এবার আমি নেক্সট অঙ্কতে যাই। এটা খুব ভালো একটা অঙ্ক, আমার বেশ অঙ্কটাকে ভালো লেগেছে। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক। কি বলছে, সাপোজ ক্যাপিটাল জি ইজ এ গ্রুপ দ্যাট হ্যাজ এক্স্যাক্টলি, এই কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি 8 এলিমেন্ট অব অর্ডার 3। তাহলে জি হচ্ছে এমন একটা গ্রুপ তার মধ্যে কেবলমাত্র 3 অর্ডারের কটা এলিমেন্ট আছে, 8টা এলিমেন্ট আছে। কেবলমাত্র 3 অর্ডারের কটা এলিমেন্ট আছে না, 8টা এলিমেন্ট আছে। তাহলে আমাকে জানতে চেয়েছে এই যে গ্রুপের 3 অর্ডারের কতগুলো সাবগ্রুপ আছে, আমাকে জানতে চেয়েছে এই গ্রুপের 3 অর্ডারের কতগুলো সাবগ্রুপ আছে। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক, আমার বেশ অঙ্কটাকে পছন্দ হয়েছে, আশা করি তোদেরও খুব ভালো লাগবে অঙ্কটা। একটু মন দিয়ে দেখ সলিউশন। তাহলে আমাকে বলছে 3 অর্ডারের কতগুলো সাবগ্রুপ আছে এই গ্রুপের, সেটা আমাকে বের করতে দিয়েছে। আমি ধরলাম এই গ্রুপের 3 অর্ডারের n খানা সাবগ্রুপ আছে। ঠিক আছে, ধরে নিলাম লেট ক্যাপিটাল জি হ্যাজ n সাবগ্রুপস অফ অর্ডার 3। ওকে, আমি ধরে নিলাম এই যে গ্রুপটা রয়েছে এর n খানা সাবগ্রুপ রয়েছে যাদের প্রত্যেকের অর্ডার কত, 3। ওকে, এবার আমরা একটু সাবগ্রুপগুলোকে নিয়ে ভাবছি। আমি দেখলাম এখানে প্রত্যেকটা সাবগ্রুপের অর্ডার কত, 3, কোশ্চেনে বলা আছে। তাহলে হেয়ার এভরি সাবগ্রুপ হ্যাজ অর্ডার 3। 3 কি ধরনের নাম্বার রে বাবা, সাইক্লিক নাম্বার, সরি প্রাইম নাম্বার। তাহলে 3 কি ধরনের নাম্বার, প্রাইম নাম্বার। তার মানে প্রাইম অর্ডার মানে সাইক্লিক। একটা গ্রুপ যদি প্রাইম অর্ডার হয়ে থাকে, আমরা সাইক্লিক গ্রুপের বিখ্যাত থিওরেম, তাহলে সেটা কি হবে, মাস্ট বি সাইক্লিক। তার মানে এর প্রত্যেকটা সাবগ্রুপ, এভরি সাবগ্রুপস আর সাইক্লিক।
কারণ প্রত্যেকটা সাবগ্রুপের অর্ডার কত 3, আর 3 যেহেতু এটা প্রাইম নাম্বার, তার মানে কি হচ্ছে এরা প্রত্যেকেই কি হচ্ছে সাইক্লিক। ওকে, আশা করি বোঝাতে পারলাম। আমি ধরে নিচ্ছি এবারে এই এর তার মানে অনেক কতগুলো সাবগ্রুপ আছে, এনখানা সাবগ্রুপ আছে, এদের মধ্যে যে কোনো দুটো সাবগ্রুপ আমি আরবিটারি ধরে নিলাম। তাহলে ইফ পসিবল, বা এভাবে লিখলাম, ইফ পসিবল let capital H and K be two distinct subgroup of capital G। ঠিক আছে, দুটো সাবগ্রুপ, অনেক সাবগ্রুপ আছে এনখানা, তার মধ্যে আমি দুটো সাবগ্রুপ এইচ আর কে দুটো ডিস্টিংক্ট সাবগ্রুপ নিয়ে নিলাম, কার না জি এর। দুখানা কি করলাম ডিস্টিংক্ট সাবগ্রুপ নিয়ে নিলাম, কার জি এর। ওকে, আশা করি 1 মিনিট বাবা, 1 মিনিট। ওকে, দেখ তাহলে আমি ধরে নিলাম এইচ আর কে হচ্ছে দুটো ডিস্টিংক্ট সাবগ্রুপ, কার জি এর। ওকে, অবশ্যই এদের অর্ডার কত হবে 3 হবে, কারণ আচ্ছা ডিস্টিংক্ট সাবগ্রুপ অফ জি অফ অর্ডার 3। ঠিক আছে, আমি 3 অর্ডারের সাবগ্রুপগুলোকে নিয়ে ভাবছি। দেন এইচ ইন্টারসেকশন কে ইজ এ সাবগ্রুপ অফ এইচ, অবশ্য কে এরও সাবগ্রুপ হবে। ওকে, তাহলে দেয়ারফর বাই ল্যাগ্রাঞ্জ থিওরেম, ল্যাগ্রাঞ্জ কি বলছে, সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। তাহলে অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে, এইচ ইন্টারসেকশন কে যেহেতু এইচ এর সাবগ্রুপ, এর অর্ডার ডিভাইড করবে এইচ এর অর্ডারকে, হ্যাঁ কে কেও ডিভাইড করবে, কারণ এটা কে এরও সাবগ্রুপ, আমার একটা প্রয়োজন, তো আমি একটা লিখলাম দেশ। তাহলে অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে ডিভাইড করছে 3, কারণ এইচ এর অর্ডার কত 3, সাবগ্রুপের অর্ডার কত 3। তাহলে 3 ডিভাইজার কি হতে পারে না, অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে ইকুয়াল টু 1 হবে অথবা 3 হবে। 3-এর ডিভাইজার যেগুলো হয়ে থাকে আইদার 1 হবে অথবা 3 হবে। যদি 1 হয় তাহলে কি সিচুয়েশন হচ্ছে না, ইফ অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে ইকুয়াল টু 1 যদি হয়, তার মানে কেবলমাত্র ওর মধ্যে একটা এলিমেন্ট আছে এবং সেটাকে আইডেন্টিটি। তাহলে 1 যদি হয়, তার মানে এইচ ইন্টারসেকশনকে এই যে দুটো ডিস্টিংক্ট সাবগ্রুপ নিয়েছি তাদের মধ্যে কেবলমাত্র একটা এলিমেন্টই কমন রয়েছে, সেটাকে ই। আর যদি অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে ইকুয়াল টু 3 হয়, তার মানে 3 যদি হয়ে যায়, তাহলে এখান থেকে কি হবে না, এইচ ইন্টারসেকশন কে ইকুয়াল টু কি হয়ে গেল, এইচ এর অর্ডারও কত 3, আবার এইচ ইন্টারসেকশন কে এইচ এর সাবগ্রুপ, দুজনের অর্ডার সেম, তার মানে নিশ্চয়ই এইচ ইন্টারসেকশন কে ইকুয়াল টু এইচ হবে, আবার ইকুয়াল টু কে হবে। তাহলে এইচ ইকুয়াল টু কে যদি হয়ে যায়, কন্ট্রাডিকশন কেন, আমি বলেছি ডিস্টিংক্ট সাবগ্রুপ, এইচ আর কে দুটো ডিস্টিংক্ট সাবগ্রুপ, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, ঠিক আছে, তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, এইটা 3টা হতে পারে না, এটা আসবে না। তার মানে আমার আলটিমেট আমি কি রেজাল্টটা পেলাম না, এইচ ইন্টারসেকশন কে ইকুয়াল টু ই, এই রেজাল্টটা আমি পেলাম। ঠিক আছে, 3 হতে পারে না, কারণ 3 হলে কি হচ্ছে, এইচ ইকুয়াল টু কে হয়ে যাচ্ছে। আমি বলেছি এইচ আর কে হচ্ছে দুটো ডিস্টিংক্ট সাবগ্রুপ, তাহলে দুটো ইকুয়াল হতে পারে না। ঠিক আছে, তাহলে আমি এখানে কি দেখলাম, হেন্স বা হেয়ার আমরা আলটিমেট কি দেখলাম, দেয়ারফর এইচ ইন্টারসেকশন কে ইকুয়াল টু ই। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি না, আমি যে প্রথমে বললাম আমার কতগুলো এনখানা, আমি এখানে প্রথমে বললাম এনখানা সাবগ্রুপ রয়েছে 3 অর্ডারের, কতগুলো সাবগ্রুপ আছে, এনখানা সাবগ্রুপ। তাহলে এনখানা যে সাবগ্রুপ রয়েছে, প্রত্যেকটা সাবগ্রুপের একটা মাত্র এলিমেন্ট কমন, সেটাকে আইডেন্টিটি। কোনো নন আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু এদের কমন নয়। ঠিক আছে, কারণ আমি দেখতে পাচ্ছি দুটো, ওখান থেকে যে কোনো দুটো আরবিটারি সাবগ্রুপ নিয়ে নিই না কেন, তাদের যদি ইন্টারসেকশন করি কেবলমাত্র তার মধ্যে আইডেন্টিটি আছে, এমনটা নয় যে ওর মধ্যে কোনো নন আইডেন্টিটি এলিমেন্ট ঢুকে বসে আছে।
তাহলে আমি এখান থেকে এন খানা যে সাবগ্রুপ নিয়েছি তাদের মধ্যে কেবলমাত্র একটা এলিমেন্টই কমন, কে? সেটা আইডেন্টিটি। নন আইডেন্টিটি এলিমেন্ট এদের এখানে কোনো কমন নেই, ঠিক আছে? আচ্ছা, এবারে আমাকে বল 3 অর্ডারের, তার মানে এদের কতগুলো এলিমেন্ট আছে সেটা এবারে দেখ। তাহলে দেখ, আমি এখানে ধর এইচ যে সাবগ্রুপটা নিয়েছিলাম, এইচ সাবগ্রুপ একটা নিয়েছিলাম, কার? এইচ হচ্ছে একটা সাবগ্রুপ ছিল কার? জি এর। এখানে আমরা এইচ যে সাবগ্রুপ নিয়েছিলাম জি এর, ওকে? এই এইচ এর অর্ডার কত? অর্ডার অফ এইচ, কারণ প্রত্যেকটা সাবগ্রুপের অর্ডার কত? 3। প্রত্যেকটা সাবগ্রুপের অর্ডার কত? 3। তাহলে প্রত্যেকটা সাবগ্রুপের অর্ডার যদি 3 হয়ে থাকে, আমরা থিওরেম পড়ে এসেছিলাম একটা গ্রুপের এলিমেন্টের অর্ডার অলওয়েজ ডিভাইড করে গ্রুপের অর্ডারকে। তাহলে আমি যদি এখান থেকে একটা এলিমেন্ট তুলি, এ যদি একটা এলিমেন্ট তুলে থাকে এইচ থেকে, তার মানে অর্ডার অফ এইচ ডিভাইড করবে অর্ডার অফ এ ডিভাইড করবে অর্ডার অফ এইচকে। এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে, সবাই জানি আমরা। যদি তাই হয়ে থাকে, তার মানে অর্ডার অফ এ ডিভাইড করছে কাকে? 3কে। অর্ডার অফ এ কাকে ডিভাইড করছে? 3কে। 3কে ডিভাইড করলে তার মানে অর্ডার অফ এ সমান আইদার 1 হবে অথবা 3 হবে। 1 হলে কি সিচুয়েশন হবে? 1 যদি হয় তার মানে সেটা আইডেন্টিটি এলিমেন্ট, একমাত্র আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 1। তাহলে 1 যদি হয় তাহলে সেটা কি হয়ে যাবে? আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে আমি এখানে এটা বুঝতে পারলাম যে এই যে সাবগ্রুপ এইচ, যে কোনো সাবগ্রুপ, আমার এখানে এইচ যে সাবগ্রুপটা ধরলাম তার মধ্যে 3টে এলিমেন্ট এ, ই, এ, বি, 3 অর্ডার, 3টে এলিমেন্ট। এটা হচ্ছে আইডেন্টিটি, তার মানে এর অর্ডার 1। বাকি যে দুটো নন আইডেন্টিটি এলিমেন্ট রয়েছে, এগুলো কি? নন আইডেন্টিটি এলিমেন্ট। নন আইডেন্টিটি এলিমেন্ট। এই নন আইডেন্টিটি এলিমেন্ট এদের অর্ডার কত? না 3। 3 ছাড়া অন্য কোনো আর অপশান নেই। তাহলে আমি বুঝলাম এখান থেকে এই যে সাবগ্রুপগুলো রয়েছে এদের যতগুলো নন আইডেন্টিটি এলিমেন্ট রয়েছে এদের অর্ডার কত? না 3। এদের অর্ডার 3। তাহলে আমাকে বল 3 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে, ভালো করে বোঝ। তাহলে এটা এইচ হচ্ছে একটা সাবগ্রুপ, তাহলে একটা সাবগ্রুপে 3 অর্ডারের, এই যে 3 অর্ডারের কটা এলিমেন্ট আছে? 2টো। একটা সাবগ্রুপের মধ্যে 3 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে? 2টো, নন আইডেন্টিটি এলিমেন্ট 2টো, ওকে? আমার এখানে কতগুলো সাবগ্রুপ আছে? n খানা সাবগ্রুপ আছে। তাহলে n খানা সাবগ্রুপে 3 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে? নিশ্চয়ই 2n খানা এলিমেন্ট থাকবে। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে? তাহলে 2n খানা এলিমেন্ট রয়েছে এই গ্রুপের, যাদের অর্ডার কত? না 3। তাহলে হেয়ার দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 3 ইজ 2n। আশা করি বোঝাতে পারলাম যে কেন 2n খানা এলিমেন্ট রয়েছে যার অর্ডার কত? 3। এবারে কোশ্চেনে আমার বলে দিছিল কত? এক্স্যাক্টলি 8 এলিমেন্ট অফ অর্ডার 3। কোশ্চেনে বলা আছে কেবলমাত্র 8টা এলিমেন্ট আছে যার অর্ডার কত? 3। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, the group capital G has exactly 8 elements of order 3। কেবলমাত্র 8টা এলিমেন্ট আছে যার অর্ডার 3। তার মানে কি হলো? দেয়ারফর এখানে পেয়েছি আমি 2n আর এখানে 8, ব্যাস দুটো ইকুয়াল। তাহলে 2n যদি 8 হয়, n ইকুয়াল টু 4। n4 মানে তার মানে 4খানা সাবগ্রুপ আছে, এই যে n4। তার মানে জি এর এরকম 3 অর্ডারের কতগুলো সাবগ্রুপ আছে? এর ভ্যালু 4 পেয়েছি, 4খানা সাবগ্রুপ রয়েছে। তাহলে হেন্স capital G has 4 subgroup
অফ অর্ডার 3। তাহলে ক্যাপিটাল জি এর কেবলমাত্র 4টে সাবগ্রুপ রয়েছে যার অর্ডার 3। বুঝেছিস? জলদি রিপ্লাই কর বাবা সবাই চ্যাটে, বা কারোর যদি কোথাও ডাউট থাকে বলে ফেল। বুঝেছিস রে বাবা? জলদি রিপ্লাই কর। খুব ভালো একটা অঙ্ক, আমার বেশ অঙ্কটাকে ভালো লেগেছে। জলদি রিপ্লাই কর। বুঝেছিস? লজিকটা বুঝেছিস কিনা দেখ। বা কারোর যদি কোথাও ডাউট থাকে বলে ফেল। ওকে ওকে ঠিক আছে, ওকে সবাই বুঝেছিস তো? ঠিক আছে চলো, ওকে নেক্সট অঙ্কটা তাহলে দেখ রে বাবা। দিস, এটা কি বলছে? দুনিয়ার সব থেকে সোজা অঙ্ক, ঠিক আছে, দুনিয়ার সব থেকে সোজা অঙ্ক। এর থেকে সোজা অঙ্ক বোধহয় গোটা পৃথিবীতে আর নেই। এরকম কোশ্চেন পড়লে তোরা তো পরীক্ষাতে খুব খুশি হয়ে যাবি, ঠিক আছে? ওফ কি কোশ্চেন, দেখ কি বলছে সলিউশন। বলছে যদি এ বির হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার ফর এনি টু এলিমেন্ট ফর অল, যে কোনো জি এর যে কোনো এলিমেন্টের জন্য প্রুভ দ্যাট জি ইজ কমিউটেটিভ গ্রুপ। ঠিক আছে, তাহলে কি দেওয়া রয়েছে না, হেয়ার এ বির হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার দেওয়া রয়েছে ফর অল এ বি বিলংস টু ক্যাপিটাল জি, যেখানে জি হচ্ছে একটা গ্রুপ। তাহলে আমি কি বলতে পারি? এ বির হোল স্কোয়ার মানে দেশ, এটা লিখতে পারি দেশ। যেহেতু গ্রুপ তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, তাহলে আমি ব্র্যাকেট সরাতে পারি। তাহলে আমার সুবিধা মতো ব্র্যাকেটটাকে সরিয়ে দিলাম। দেশ যেহেতু গ্রুপ, ক্যান্সেলেশন ল হোল্ড করবে, লেফট রাইট ক্যান্সেলেশন ল স্যাটিসফাই কর। এ কেটে গেল, লেফট থেকে রাইট থেকে বি কেটে গেল, তাহলে বি এ ইকুয়াল টু এ বি। তার মানে আলটিমেট এ বি ইকুয়াল টু বি এ ফর অল এ বি বিলংস টু ক্যাপিটাল জি। তার মানে কি হয়ে গেল? ক্যাপিটাল জি ইজ এ কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ, জিটা হয়ে গেল একটা কমিউটেটিভ গ্রুপ। ওকে, হ্যাঁ এরকম কোশ্চেন বললে তোরা খুব খুশি হয়ে যাবি না? সবসময় দেবে না, এরকম আশা করিস না যে সব কোশ্চেন এরকম দেবে, ঠিক আছে? দুই একটা মাঝে মধ্যে দিয়ে দেয়। আচ্ছা, তাহলে জিটা কমিউটেটিভ এভাবে প্রমাণ করে দিলি। ওকে চলো নেক্সট কোশ্চেনে যাই। দেশ, খুব ভালো একটা কোশ্চেন। কি হবে বলতো দেখি, বলতো কি হবে? আমি করিয়েছি এ অঙ্ক করিয়েছি আমি, এমন নয় যে করাইনি। এই অঙ্ক তোদের কতগুলো ক্লাস হয়েছে দেখ, গ্রুপের 50টাখানে ক্লাস, অ্যানালিসিসের 50টাখানে ক্লাস, গ্রুপ জিওমেট্রির 50টার মতো ক্লাস। এই অঙ্ক করিয়েছি আমি। কি হবে বলতো? মানে লজিকটা বল। অনেক রকমভাবে প্রমাণ করা যায় যে আমাকে দেখাতে বলেছে সো দ্যাট কিউ প্লাস ইজ নট আইসোমরফিক টু আর প্লাস, কিউ প্লাস আর প্লাসের সঙ্গে আইসোমরফিক হবে না। কেন হবে না? এক লাইনে বলে দেওয়া যায় যে কেন হবে না। বল, কার কি মনে হচ্ছে বলতো দেখি, জলদি বল। ঠিক আছে, বলতো দেখি কার কি মনে হচ্ছে। মোনালিসা, প্রিয়া, যাদের নাম দেখতে পাচ্ছি আপাতত, ঠিক আছে, মোনালিসা, প্রিয়া, মুনমুন, অনিন্দিতা, মনীষা, সাথী, কৃষ্ণা, জেনিসিয়া, নাজরিন, দেবলিনা, আর হচ্ছে দেবলিনা, তারপরে কে আছে? সৌম্যজিৎ আছে বোধহয়, তানিয়া আছে, অনুষ্ঠি আছে, কিরণ আছে, শ্রেয়সী আছে, আকাশ আছে, প্রীতম আছে। না, ওটা জেনারেল ভাবে বলছিস রে বাবা, ওভাবে ওভাবে হবে না, ওভাবে হবে না। বাকিরা যারা যারা আছিস কোনো অসুবিধা নেই। প্রথমে এগুলো দেখতে পাচ্ছি তোদের নাম। কি হবে? বলাটা উচিত ছিল বাবা, এরকম করলে কি করে হবে? আমি কষ্ট করে এত জিনিস পড়াচ্ছি, তোরা যদি পড়াশোনা না করিস কি করে হবে? হ্যাঁ, এই তো গুড, এইটাই আমি শুনতে চাইছিলাম। আকাশ ঠিক অ্যান্সার দিচ্ছে যে স্যার ডিফারেন্ট কার্ডিনালিটি। ইয়েস, এটাই আমি শুনতে চাইছিলাম। এই ছেলেটা পড়াশোনা করছে, গুড। হ্যাঁ, এই ছেলেটা পড়াশোনা করছে। ফাঁকি দিস না রে বাবা, ফাঁকি দিস না, এটাই আমি শুনতে চাইছিলাম। দেখ এই টাইপের প্রচুর অঙ্ক করিয়েছি তোদের,
ঠিক আছে, কারণ এই টাইপের অঙ্ক 2 নম্বর করে দেয়। হ্যাঁ, প্রচুর অঙ্ক করিয়েছি, দেখবি কত টাইপের, এই দেখ এত অঙ্ক করিয়েছি। এই যে 259 প্রবলেম, 259, 260, 261, 262, 263, 64, 65 আরও ছিল। দেখ এগুলো সব একই টাইপের অঙ্ক, যে কে কার সঙ্গে আইসোমরফিক হবে, কেন হবে না, বিভিন্ন রকমভাবে প্রমাণ করা যায়। ঠিক আছে, এগুলো সব আমি ক্লাসে করিয়েছি। এরকম করলে হবে, ভুলে গেলে হবে? ঠিক আছে, একই টাইপের অঙ্ক এগুলো সব। দেখ আকাশ ঠিক বলেছে যে এদের কার্ডিনালিটিটা ডিফারেন্ট হবে। অ্যাকচুয়ালি দেখ কিউ প্লাস আর আর প্লাস, কার্ডিনালিটি মানে একটা সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট, এটাকে আমরা কার্ডিনালিটি বলি। যখন দুটো ইনফাইনাইট সেট হয় তখন আমরা কার্ডিনালিটি চেক করি কিভাবে? বাইজেক্টিভ ম্যাপিং দিয়ে। ঠিক আছে, এই যে কিউ প্লাস আর আর প্লাস, এখানে কি রয়েছে? একটা হচ্ছে কিউ প্লাস আর হচ্ছে আর প্লাস, দুটো। এই যে কিউটা মনে করে দেখ কোথায় পড়িয়েছিলাম জানিস তো? তোদের আগের সেমিস্টারে এনুমারেবল মানে সেট ইন আরে, হ্যাঁ সেট ইন আর চ্যাপ্টারে এনুমারেবল ডেনুমারেবল ওই জায়গাটাতে আমি এটা পড়িয়েছিলাম, মানে জিনিসটা বলেছিলাম। কিউটা হচ্ছে কাউন্টেবল, কিউ সেটটা হচ্ছে কাউন্টেবল। ঠিক আছে, ওখানে পড়িয়েছিলাম। আর সেট অফ রিয়েল নাম্বার এ হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে, তাহলে একটা কাউন্টেবল সেট আর একটা আনকাউন্টেবল সেট, এরা একে অপরের কখনো আইসোমরফিক হওয়াটা পসিবল নয়। ঠিক আছে, কারণ কার্ডিনালিটি এদের আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে জাস্ট এক লাইনে অ্যান্সারটা দিয়ে দিবি। সলিউশন, হেয়ার কিউ অ্যান্ড আর হ্যাজ ডিফারেন্ট কার্ডিনালিটি। ঠিক আছে, ডিফারেন্ট কার্ডিনালিটি মানে দুটো সেটের মধ্যে আলাদা সংখ্যক এলিমেন্ট আছে। আইসোমরফিক হতে গেলে কি হতে হবে না, এই সেটের মধ্যে আর ওই সেটের মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্ট থাকতে হবে। হ্যাঁ, এই জায়গাটা একটু ভালো করে বোঝ, আমি একটু বলে দিই। আইসোমরফিক হলে এই জায়গাটা গুলিয়ে ফেলবি না, যখন ক্লাস নিই তখন আমি জিনিসটা বলেছি, যখন ডিটেলসে পড়াই আইসোমরফিজম চ্যাপ্টারটা, যে আইসোমরফিক হলে দুজনার মধ্যে দুটো সেটের মধ্যে সেম কার্ডিনালিটি হবে। বাট সেম কার্ডিনালিটি হচ্ছে মানে যে সেটা আইসোমরফিক হবে এটা বলা যায় না। দুটো সেটের মধ্যে সেম নাম্বার এলিমেন্ট আছে তার মানেই তুমি বলে দেবে দুটো সেট একে অপরের আইসোমরফিক, সেটা হয় না। কিন্তু আইসোমরফিক হলে দুটো সেটের মধ্যে সেম নাম্বার অফ কার্ডিনালিটি, মানে দুটো সেটের মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্ট বা সেম কার্ডিনালিটি হয়। যেমন এই যে এক্সাম্পলটা তোদের যখন ক্লাস নিয়ে তখন করিয়েছিলাম, কোথায় লেখা ছিল, এই যে এক্সাম্পল Z4 প্লাস আর ভি, Z4 প্লাসের মধ্যে কি হচ্ছে? 4খানা এলিমেন্ট আছে, ভি মানে ক্লেন্সফোর গ্রুপ, এর মধ্যে 4খানা এলিমেন্ট আছে, দুজনের মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্ট, সেম কার্ডিনালিটি, কিন্তু তারপরেও কিন্তু এরা একে অপরের আইসোমরফিক নয়। এটা দেখবি ওই যে প্রবলেম 262 প্রুভ করিয়েছিলাম, সেম কার্ডিনালিটি আইসোমরফিক নয়। তাহলে কার্ডিনালিটি সেম হলে যে আইসোমরফিক হবে এটা বলতে পারবো না, বাট আইসোমরফিক হলে কার্ডিনালিটি সেম হবে। ঠিক আছে, এটা হতে বাধ্য। এখানে আমাকে দেখাতে বলেছে সো দ্যাট ইজ নট আইসোমরফিক, তাহলে এরা আইসোমরফিক হবে না দেখাতে বলেছে। ক্লিয়ার? তাহলে যেহেতু এরা ডিফারেন্ট কার্ডিনালিটি তার মানে এরা কোনোদিন আইসোমরফিক হতে পারে না। ওকে, তাহলে হেয়ার কিউ অ্যান্ড আর হ্যাজ ডিফারেন্ট কার্ডিনালিটি, তাহলে যেহেতু এখানে কিউ আর আর এদের ডিফারেন্ট কার্ডিনালিটি তার মানে আমি এখান থেকে বলতে পারি এরা আইসোমরফিক হতে পারে না। দেয়ারফর কিউ প্লাস অ্যান্ড আর প্লাস is not isomorphic, এরা আইসোমরফিক হতে পারে না। ঠিক আছে, ওকে। এর সঙ্গে এই অঙ্কগুলো সব দেখে রাখবি, যেগুলো অলরেডি ক্লাসে আমি আগে করিয়েছি যখন ডিটেলসে পড়াই, একই টাইপের সমস্ত অঙ্ক। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্রচুর পরীক্ষাতে আসে, 2 নম্বর করে অনেক সময় দিয়ে দেয়। ওকে, আচ্ছা চলো তাহলে নেক্সট দেখি এবারে। আচ্ছা, অল্টারনেটিং গ্রুপ।
অল্টারনেটিং গ্রুপ ডিফাইন করতে বলেছে বা তার ডেফিনেশন। আমরা কি জানি অল্টারনেটিং গ্রুপ? না ইভেন পারমুটেশন। A3-র উপরে অল্টারনেটিভ গ্রুপ বলছে ডিফাইন অল্টারনেটিভ গ্রুপ A3। তাহলে A3-র উপরে অল্টারনেটিভ গ্রুপ দেখাতে বলেছে, তার মানে আলটিমেট কি হচ্ছে না একটা অল্টারনেটিভ গ্রুপে ডেফিনেশন বলছে 3টে এলিমেন্ট নেবো, যেহেতু A3 বলেছে, নিয়ে কি করব এদের মধ্যে যে ইভেন পারমুটেশন যেগুলো হয় সেগুলোকে নিয়ে যে সেটটা বানাই সেটা হচ্ছে আমার অল্টারনেটিভ গ্রুপ হয়ে থাকে, ইভেন পারমুটেশন। নতুন করে বলার কিছু নেই, এটা তোরা সবাই জানিস। সেকেন্ড পার্টটা আমার ইম্পর্টেন্ট, কি A3টা কি সাইক্লিক হবে? A3টা এটা কি সাইক্লিক হবে? ওকে, এইটা আমাদের মেন বিষয়বস্তু। ঠিক আছে, দেখি A3 সাইক্লিক হবে কিনা। আচ্ছা, A3 এর এলিমেন্ট কারা? A3 যদি হয় এর এলিমেন্ট কারা? না এর এলিমেন্ট হতে গেলে আমি কি বললাম, ইভেন পারমুটেশন যারা তারা থাকবে। তাহলে ইভেন পারমুটেশন কারা? S3-র মধ্যে যারা ইভেন, তাহলে ই আইডেন্টিটি 1 2 3 আর হচ্ছে 1 3 2। ঠিক আছে, আচ্ছা S3-র এলিমেন্ট যদিও তোরা সবাই জানিস S4। আচ্ছা S3 এলিমেন্ট হচ্ছে এগুলো ই আইডেন্টিটি 1 2 1 3 2 3 1 2 3 1 3 2, এদের মধ্যে ইভেন পারমুটেশন যেগুলো এইটা আর এইটা। আচ্ছা S4-এর এলিমেন্ট কি হয়? এভাবে গুলো থাকে, একটু সবাই দেখে রাখিস বা মনে রাখিস, সুবিধা হবে। ঠিক আছে, S4-এর এলিমেন্টগুলো এমনটা হয়, এগুলোকে কয়েকটাকে আমি 2 সাইকেল দিয়েও প্রোডাক্ট আকারেও লিখতে পারি। এগুলো হচ্ছে আমার S3 এলিমেন্ট, এগুলো হচ্ছে S4-এর এলিমেন্ট হয়ে থাকে। তাই S3-র মধ্যে যেগুলো ইভেন পারমুটেশনে আসবে কারা? না এই এলিমেন্টগুলো আসবে, ইভেন পারমুটেশনের মধ্যে আসবে। তাহলে এগুলো হচ্ছে আমার A3 এলিমেন্ট। এবার আমাকে জানতে চেয়েছে এই A3টা সাইক্লিক হবে কি হবে না। ঠিক আছে, আচ্ছা তোদের হয়তো মনে হতে পারে যে স্যার আপনি এটাকে ইভেন পারমুটেশন বলছেন কেন? যদিও এগুলো সব আগে বলেছি, এমন নয় যে বলিনি, যদি ভুলে গিয়ে থাকিস আর কি। এগুলোকে আমি ইভেন পারমুটেশন বলছি কেন একবার বলে দিই। ধর আমি 1 2 3 এটাকে নিলাম, যে কোনো একটা নিয়ে তাহলেই হবে। 1 2 3 বা 1 3 2 যেটা তোর মনে হবে, যে কোনো একটা এলিমেন্ট তুলে নে তাহলেই হবে। 1 2 3 এটাকে অ্যাকচুয়ালি আমি লিখতে পারি 1 3 আর 1 2। তাহলে কতগুলো 2 সাইকেলের প্রোডাক্ট? দুটো। দুই কি ধরনের নাম্বার? ইভেন। তার মানে এটা একটা ইভেন পারমুটেশন। ঠিক আছে, বাট কি বললাম, কতগুলো? দুটো ট্রান্সপোজিশনের প্রোডাক্ট। তাহলে দুই কি ধরনের নাম্বার? একটা ইভেন নাম্বার। তাহলে এর জন্য এটাকে আমি ইভেন পারমুটেশন বলছি। ঠিক আছে, এটা কি হচ্ছে প্রোডাক্ট অফ 2 ট্রান্সপোজ, যেখানে 2টা হচ্ছে ইভেন। আশা করি বোঝাতে পারলাম। এবার এই গুণগুলো কি করে হয় মনে আছে নিশ্চয়ই, দেখ অ্যাকচুয়ালি 1 2 3 সমান এইটা নিজেরাই বুঝতে পারবি। 1 3 মানে 1 2 3 হলো 1 3 মানে 1 3-এ যাচ্ছে, 3 1-এ যাচ্ছে, 2 এখানে থেকে গেল। আর 1 2 মানে 1 3 2 1 2-এ গেল, 2 1-এ গেল, এখানে চলে গেল। ঠিক আছে, এবার এদের প্রোডাক্ট যদি করিস 1 2-এ গেছে, 2 2-এ গেছে, ওকে। 2 1-এ গেছে, 1 3-এ গেছে, ওকে। 3 3-এ গেছে, 3 1-এ গেছে, দিস। তাহলে এটা মানে কি হচ্ছে দেখে নে, 1 2-এ গেছে, তাহলে 1 2-এ গেছে, 2 গেল, 2 2 কোথায় গেছে? 3-এ গেছে, 3 গেছে, 3 1-এ চলে এসছে, দিস। তাহলে 1 2 3 পেলাম। তাহলে আলটিমেট এটাকে প্রোডাক্ট করলে দেখ ওটাই পাচ্ছি, ওকে। তাহলে এইটার এটা আলাদা জিনিস নয়। তাহলে 1 2 3 এটাকে দুটো ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে আমি লিখতে পাচ্ছি। 2 কি ধরনের নাম্বার? ইভেন নাম্বার, তাই এটা একটা ইভেন পারমুটেশন। ঠিক সেমভাবে আমি 1 3 2-কে লিখতে পারি, ওকে ওকে। এগুলো আইডেন্টিটিকেও লিখতে পারি। তাহলে এই জন্য আমরা এগুলোকে ইভেন পারমুটেশন বলে থাকি। তো যাক, তাহলে A3 এলিমেন্ট হচ্ছে এমন, আমাকে জানতে চেয়েছে A3 সাইক্লিক কিনা। সাইক্লিক যদি হয় আমাদের সব থেকে সোজা ওয়ে আমরা কি ভাবি, যে গ্রুপের যা অর্ডার হবে সেই অর্ডারের একটা এলিমেন্ট খুঁজে পেতে হবে, তাহলে সেটা সাইক্লিক গ্রুপ, কারণ ওটা তখন জেনারেটর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সাইক্লিক কথাটা যখন আসে আমাদের মাথায় ফার্স্ট কি স্ট্রাইক করে না, গ্রুপের যা অর্ডার হবে ওই সেম অর্ডারের একটা এলিমেন্ট আমাকে খুঁজে পেতে হবে, যদি পাই তাহলে সেটা সাইক্লিক। ঠিক আছে, তাহলে হেয়ার অর্ডার অফ A3 কত? 3, কারণ 3টে এলিমেন্ট রয়েছে। এবারে ধর যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নে, 1 2 3 বা 1 3 2, যেটা তোর পছন্দ হবে তুই সেটাকেই নিয়ে নে। ঠিক আছে, ধর আমি 1 2 3 নিচ্ছি। নাও 1 2 3 এর স্কোয়ার, এর মানে এই এলিমেন্টের অর্ডারটা আমি বের করতে চাইছি।
তাহলে 1 2 3 এর স্কোয়ার যদি করি তার মানে দুবার 1 2 3 1 2 3 1 2 3 এটা মানে কি কিভাবে লিখবো আমরা যখন 2 সাইকেল নোটেশন লিখবো এটা 1 লাইন নোটেশন সিঙ্গেল লাইন নোটেশন আর এটা হচ্ছে 2 লাইন নোটেশন বা 2 সাইকেল নোটেশন 1 2 3 কে আমি কিভাবে লিখি 1 2 এ গেছে গেল 2 3 এ গেছে গেল তাহলে 3 আবার একে চলে আসছে দিস তাহলে 1 2 3 এটা হচ্ছে 2 3 1 এই দুজনের প্রোডাক্ট তাহলে 1 2 3 তাহলে 1 2 এ গেছে 2 3 এ গেছে ওকে 2 3 এ গেছে 3 1 এ গেছে ওকে 3 1 এ গেছে 1 2 এ গেছে দিস তার মানে আমি কি পাচ্ছি 1 3 1 3 এ গেছে 3 2 এ গেছে আর 2 1 এ গেছে দিস তার মানে এটা স্কোয়ার মানে দিস আমার অর্ডার পেতে হবে অর্ডার মানে কি বের করতে হবে a টু দি পাওয়ার n ইকুয়াল টু ই যেখানে ই হচ্ছে আইডেন্টিটি এখানে পৌঁছতে হবে আমি এর অর্ডার বের করতে চাইছি ইটা কি হচ্ছে আইডেন্টিটি তার মানে আমাকে আইডেন্টিটিতে পৌঁছতে হবে 1 3 2 তো আর আইডেন্টিটি নয় এইটা হচ্ছে আইডেন্টিটি দিস ই মানে হচ্ছে 1 2 3 1 2 3 দিস ওকে ই মানে হচ্ছে দিস এটা আইডেন্টিটি তাহলে আমরা আইডেন্টিটিতে এখনো পৌঁছাইনি তাহলে আবার গুণ করব দেখছি তাহলে 1 2 3 এটার হোল কিউব করে দিলাম তাহলে এটা যে হোল কিউব যদি করি তাহলে এটা 1 2 3 এটার স্কোয়ার 1 2 3 লিখতে পারি 1 2 3 স্কোয়ার মানে আমি পেয়েছি এই নোটেশনটা লেখ তাহলে 2 সাইকেল নোটেশন 1 2 3 3 1 2 আর 1 2 3 এটা সমান কি পেয়েছি এই যে 1 2 3 এটা 2 3 1 গুণ করে দাও তাহলে এটা হচ্ছে 1 2 3 গুণ করলে 1 2 এ গেছে 2 1 এ গেছে ওকে 2 3 এ গেছে 3 2 এ গেছে বাহ 3 1 এ গেছে 1 3 এ গেছে এই তো আইডেন্টিটি এটা আইডেন্টিটি পেয়ে গেছি তাহলে তিনটাই কি হয়ে গেল লিস্ট পজিটিভ ইন্টিজার তার আগে আর হচ্ছিল না 2 এর জন্য চেক করলাম আইডেন্টিটি দেয়নি 3 এর জন্য এর থেকে বেশিতে হতে পারে কিন্তু আমি লিস্ট পেয়ে গেছি তার মানে এখান থেকে আমি কি বলতে পারি যে অর্ডার অফ 1 2 3 এই যে এলিমেন্টটা এর অর্ডার কত 3 তাহলে এই গ্রুপের অর্ডার কত 3 আর এর মধ্যে একটা এলিমেন্ট খুঁজে পেয়েছি 3 তার মানে এটা একটা সাইক্লিক গ্রুপ তাহলে দেয়ারফর A3 ইজ এ সাইক্লিক গ্রুপ এটা একটা সাইক্লিক গ্রুপ হলো সবচেয়ে প্রথমে আমাদের এটা মনে আসে এবারে তোরা কি বলে ওটা যে টিভিতে ভয়ানক ভয়ানক অ্যাড দেয় না দেখবি আগে দিত তোরা দেখেছিস কিনা জানি না মিন্টোস বলে একটা লজেন্স ছিল মিন্টোস বিশেষ করে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট যখন হতো তখন এই অ্যাডটা বেশি আসতো মিন্টোস বলে একটা লজেন্স ছিল ও অ্যাড দিত মিন্টোস লজেন্স খেলে দিমাগ কি বাত্তি খুলে যাবে এইরকম একটা কিছু একটা বলতো বুঝলি তো আমার মনে নেই এই মুহূর্তে তো এটাকে ধর তোদের এবার মনে হলো এটাকে মিন্টোস খেয়ে নিচ্ছিস তোরা নিয়ে তোদের মনে হলো যে এটাকে যদি অন্যভাবে আরও কিছু ভাবা যায় তো দেখ এটাকে তোরা যদি এভাবে ভাবিস তাহলে কেমনটা হয় এর 3টে এলিমেন্ট আছে ঠিক আছে এই গ্রুপের অর্ডার 3 আমরা কি জানি একটা এলিমেন্টের অর্ডার অলওয়েজ গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে ঠিক আছে একটা এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে তো ধরে নিলাম লেট এ একটা আরবিটারি এলিমেন্ট তুললাম A3 থেকে তাহলে অর্ডার অফ এ কি হবে গ্রুপের অর্ডার অফ A3 কে ডিভাইড করবে যদি তাই হয় তাহলে অর্ডার অফ এ ডিভাইড করবে 3 কারণ এর অর্ডার 3 তাহলে অর্ডার অফ এ ইকুয়াল টু 1 হবে অথবা 3 হবে যদি তাই হয় 1 যদি হয় একটা এলিমেন্ট 1 কার অর্ডার হতে পারে আইডেন্টিটি এলিমেন্ট তার মানে এর অর্ডার 1 বাকি যে দুটো নন আইডেন্টিটি এলিমেন্ট তার অর্ডার কি হতে হবে 3 ছাড়ার উপায় নেই আর তো কোনো নাম্বার নেই ওখানে তো 3 5 7 এরকম তো নেই 3 আছে তার মানে এই যে বাকি দুটো নন আইডেন্টিটি এলিমেন্ট এর অর্ডার 3 ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে অর্ডার অফ নন আইডেন্টিটি এলিমেন্ট তাহলে নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার যদি 3 হয় গ্রুপের অর্ডার 3 নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 3 তার মানে সাইক্লিক যার যেভাবে খুশি অঙ্ক কর বাবা লজিক ঠিক থাকলে হবে ঠিক আছে এটা
মানে গতানুগতিক ওয়ে, ঠিক আছে, এটাই সবচেয়ে আগে আমাদের মাথায় আসে। এভাবেও ভাবতে পারিস, কোনো অসুবিধা নেই। বুঝেছিস রে বাবা? জলদি রিপ্লাই কর, যার যেভাবে মনে হবে সে সেভাবে অঙ্ক কর, কোনো অসুবিধা নেই, শুধু লজিক ঠিক থাকলেই হলো। তাহলে কারণ ওর প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার দেখলাম 3 হচ্ছে, তাহলে ওটা একটা সাইক্লিক গ্রুপ। ঠিক আছে, বুঝেছিস? জলদি রিপ্লাই কর, বা কারোর যদি কোথাও ডাউট থাকে বলে ফেল, আমি নেক্সট অঙ্কতে যাব। ওকে ওকে, ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। বাহ, এটা একটা খুব ভালো অঙ্ক, আমার বেশ অঙ্কটাকে বেশ ভালো লেগেছে, খুব ভালো একটা অঙ্ক। বলছে এমন দুটো সাবগ্রুপের এক্সাম্পল দাও যারা দুজনে নর্মাল সাবগ্রুপ নয়। ঠিক আছে, এমন দুটো সাবগ্রুপের এক্সাম্পল দাও যারা দুজনে নর্মাল সাবগ্রুপ নয়, বাট এইচকে কিন্তু সাবগ্রুপ। ঠিক আছে, এইচকে সাবগ্রুপ, এইচকে মানে এইচকের প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এমন দুটো তুমি সাবগ্রুপ নাও যারা কিন্তু নট নর্মাল, যারা নর্মাল নয়, নট নর্মাল, যারা নর্মাল নয়, কিন্তু ওদের প্রোডাক্ট এইচকে সাবগ্রুপ। ঠিক আছে, অনেক এক্সাম্পল আছে, তার মধ্যে ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি S4 এর সাবগ্রুপগুলোকে নিয়ে ভাবছি, সিমেট্রিক গ্রুপ S4। ঠিক আছে, লেট গ্রুপটা নিলাম ধর S4, সিমেট্রিক গ্রুপ S4, আর এর দুটো সাবগ্রুপ, অনেক এক্সাম্পল আছে তার মধ্যে আমি এটা নিচ্ছি। এইচ আর কে এর দুটো সাবগ্রুপ নিলাম, একটা 1 2 আর একটা 3 4 নিলাম। ঠিক আছে, ধর এইচকে নিলাম 1 2, এটা জেনারেট করছে যে সাবগ্রুপটা সেটাকে নিলাম, আর কে হচ্ছে 3 4, এটা জেনারেট করছে যে সাবগ্রুপটা সেটাকে আমি নিলাম। ঠিক আছে, এই একটু আগে বললাম তোদের S4 এর এলিমেন্টগুলোই যে এমনটা হয় 1 2 1 3 1 4 2 3 2 4 3 4 হ্যান ত্যান করে চলছে, এগুলো সব একটা করে S4 এর এলিমেন্ট। এর মধ্যে আমি এই দুটোকে নিয়েছি, তোরা চাইলে অন্য কিছু নিতে পারিস। ঠিক আছে, প্রপার্টি স্যাটিসফাই করলেই হবে। তো ধর এইচ আর কে নিলাম, তাহলে এই দুটো সাবগ্রুপের মধ্যে আছে কে? এইচ 1 2 জেনারেট করছে যে সাবগ্রুপটা, তার মধ্যে কে কে থাকবে না? আইডেন্টিটিকে তো থাকতেই হবে, সাবগ্রুপ বলছি মানে গ্রুপ। ঠিক আছে, আইডেন্টিটিকে থাকতেই হবে, আর এর মধ্যে আছে 1 2 দিস, এর মধ্যে আছে আইডেন্টিটি থাকবে, আর হচ্ছে 3 4 3 4। ঠিক আছে, এবারে কোশ্চেন হচ্ছে এরা নর্মাল, এই যে দুটো সাবগ্রুপ নিয়েছি এইচকে সাবগ্রুপ, এবার তোরা দরকার পড়ে চেক করে নিতে পারিস। ঠিক আছে, আমার এখানে 2 নম্বরের এক্সাম্পল, তো আমরা বেশি কিছু ওই জন্য লিখছি না, মাত্র 2 নম্বর আছে, তো নইলে তোরা আলাদা করে চেক করে নিতে পারিস। আমাকে এক্সাম্পল দিতে বলেছে মানে কিছু জিনিস আমাকে মনে রাখতে হবে। তাহলে এইচ আর কে দুটো হচ্ছে এর সাবগ্রুপ নিয়েছি, তোরা চাইলে এটা সাবগ্রুপ হচ্ছে কিনা চেক করে নিতে পারিস, সাবগ্রুপের প্রপার্টি যেভাবে চেক করা হয়। ঠিক আছে, এই যে দুটো সাবগ্রুপ এরা কিন্তু নর্মাল সাবগ্রুপ নয়। ঠিক আছে, হেয়ার এইচ কমা কে আর নট নর্মাল সাবগ্রুপ অফ জি। এবার কোশ্চেন হচ্ছে কেন, কেনটা আমি পাশে ছোট্ট করে বলে দিচ্ছি কেন এরা নর্মাল সাবগ্রুপ নয়। ঠিক আছে, এই যে এইচ আর কে নিলাম এরা নর্মাল সাবগ্রুপ নয়, কেন সেটা একটু দেখছি। ঠিক আছে, আচ্ছা, নর্মাল সাবগ্রুপ হওয়ার জন্য আমরা অনেক থিওরেম পড়ে এসেছি, তার মধ্যে একটা থিওরেম ছিল জি এইচ, জি ইনভার্স ইকুয়াল টু এইচ হতে হবে ফর অল জি বিলংস টু জি। যদি এটা হোল্ড করে তাহলে আমরা এইচটাকে জি এর নর্মাল সাবগ্রুপ বলি। নিশ্চয়ই তোদের সবার মনে আছে, নিশ্চয়ই তোদের সবার মনে আছে। ঠিক আছে, যে নর্মাল সাবগ্রুপ হতে গেলে এই প্রপার্টিটা হোল্ড করতে হবে। ক্লিয়ার? ওকে, এবারে S4 এর দেখ 1 3 হচ্ছে S4 এর একটা এলিমেন্ট, দিস এই যে 1 3 দেখতেই পাচ্ছি। আমি এখানে S4 মানে হচ্ছে জি, তাহলে আমি এখানে 1 3 একটা এলিমেন্ট নিলাম, লেট জি ইকুয়াল টু 1 3 বিলংস টু S4, মানে S4 মানে এখানে জি। ঠিক আছে, এটা হচ্ছে আমি প্রপার্টিটা লিখলাম, তোরা যেটা ইউজুয়াল পড়ে এসছিস, জি এর জায়গায় এখানে S4 আছে। আচ্ছা, দিস আমি জি ইকুয়াল টু ধর 1 3 নিলাম। ওকে,
এইবারে তাহলে জি ক্যাপিটাল এইচ জি ইনভার্স এই রেজাল্টটা হোল্ড করছে কিনা এবারে দেখ। আচ্ছা এখানে এইচ সমান এইচের এলিমেন্ট কি ই আর 1 2, আইডেন্টিটি নিয়ে আমার মাথা ব্যথা নেই, কারণ আইডেন্টিটির সঙ্গে কম্পোজিশন করলে ওই এলিমেন্টকে ফিরিয়ে দেবে, ওটা নিয়ে আমি ভাববো না। নন আইডেন্টিটি এলিমেন্টকে নিয়ে ভাব। এইচের মধ্যে কে আছে 1 2 আছে, এইচের মধ্যে কে আছে 1 2 আছে। তাহলে জি 1 2 জি ইনভার্স এটা কি হচ্ছে দেখ। অ্যাকচুয়ালি আমাকে এই দুটোকে ইকুয়াল দেখাতে গেলে কি করব আমরা, এখান থেকে একটা এলিমেন্ট তুলবো, তুলে দেখবো সে এইচের মধ্যে আছে কিনা। দুটো সেটকে ইকুয়াল দেখায় কিভাবে, এখান থেকে একটা এলিমেন্ট তুলে ওর মধ্যে আছে কিনা, তাহলে এটা ওর সাবসেট হয়ে যাবে। আবার এইচ থেকে একটা এলিমেন্ট তুলবো, তুলে সেটা এর মধ্যে আছে কিনা চেক করব, যদি হয় দুটো একে অপরের সাবসেট হয়ে গেল, তার মানে দুটো সেট ইকুয়াল। ওকে, ওই কাজটাই আমি করতে চাইছি। তাহলে আমি দেখছি এখান থেকে একটা এলিমেন্ট দেখতে কেমন হবে, জি ক্যাপিটাল এই জি ইনভার্স এই সেটের এলিমেন্ট দেখতে কেমন হবে, এমনটা হবে। জি থাকলো ক্যাপিটাল এইচের জায়গায় এইচের একটা এলিমেন্ট, এইচের এলিমেন্ট হচ্ছে 1 2 আছে, আইডেন্টিটি নিলাম না কেন, আইডেন্টিটি নিলেও ও সবসময় তো ওটা স্যাটিসফাই করবে, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তাহলে দেশ এমনটা। এবার দেখ তো কী হচ্ছে, জি সমান এটা হলে জি ইনভার্স কত হবে। আচ্ছা 1 3 আছে, একটু দেখে নে। তাহলে 1 3 যদি হয় এটাকে আমি কিভাবে লিখতে পারি, জিটাকে 1 3টাকে আমি 2 সাইকেল নোটেশন ইউজ করছি। 1 2 3 4, S4 এর এলিমেন্ট 4 পর্যন্ত যাবে, 1 3 গেছে হয়ে গেল, 3 1 গেছে, 3 1 গেছে, তাহলে আর কিছু নেই, তাহলে 2 2 গেছে, 4 4 গেছে। ওকে দেশ 1 2 1 2 মানে 1 2 3 4 দেশ 1 2 মানে, তাহলে এই যে 1 2 মানে 1 2 গেছে, 1 2 গেছে, 2 1 গেছে, সাইকেল কমপ্লিট। বাকি এগুলো কোথাও কিছু নেই, তাহলে 3 এর নিচে 3 লিখে দেবো, 4 এর নিচে 4 লিখে দেবো। জি ইনভার্স এটা এবারে বের করে নে। জি সমান এটা এখানে আমি দেখাচ্ছি, জি সমান হচ্ছে 1 2 3 4 3 2 1 4। তাহলে জি ইনভার্স কী হবে একেবারে লিখে দে, এই যে নিচ থেকে লিখে দিতে হয় 1 3, তাহলে এইটা 1 আগে আছে, এটা এই 1টা উপরে লেখ, তাহলে এই 1 3, তাহলে 1 3 লিখলাম, তারপর 2 2 2, তারপর এটা 3 3 1, এই 3টা উপরে লিখলাম, 3 1 4 4 4 4, এটা হচ্ছে জি ইনভার্স একেবারে বলে দেওয়া যায়। তাহলে জি ইনভার্স সমান হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে 3 2 1 4, 3 2 1 4 দিস। ওকে, কীভাবে জি ইনভার্স হলো আশা করি বোঝাতে পারলাম। এবারে এটা যদি প্রোডাক্ট করিস তাহলে কী হবে, পারমুটেশন যেভাবে গুণ হয়, 1 3 গেছে, 3 3 গেছে, 3 1 গেছে। ওকে, 2 2 গেছে, 2 1 গেছে, 1 3 গেছে। ওহো ভুল লিখলাম মনে নাকি, 2 2 গেছে, 2 1 গেছে, 1 3 না ঠিক আছে, 3 1 গেছে, 1 2 গেছে, 2 2 গেছে। ওকে, 4 4 4 4 4 4 গেছে দেশ। তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 1 1 গেছে, আচ্ছা এটা মানে হচ্ছে 2 3, কারণ 1 1 4 4 আছে, এটা মানে কি 2 3। এবার এই 2 3টা দেখ, এইচের এলিমেন্ট হতে গেলে আমি আমার টার্গেট কি হয়, আমার টার্গেট ছিল এইটা যে এই সেট থেকে একটা এলিমেন্ট তুলবো, তুলে সেটা এইচের মধ্যে আছে কিনা চেক করব। এই যে 2 3 পেয়েছিস এটা কি এইচের মধ্যে আছে, এইচের মধ্যে নেই, এইচের মধ্যে আইডেন্টিটি ই আছে 1 2 আছে, তার মানে এটা ডাজ নট বিলংস টু ক্যাপিটাল এইচ। তার মানে আলটিমেট কি হলো, এই সেট থেকে একটা এলিমেন্ট তুললাম, সেই এলিমেন্টটা ক্যাপিটাল এইচের মধ্যে নেই, সাবসেট তাহলে হচ্ছে না। তাহলে সাবসেট যদি না হয় ইকুয়াল হওয়ার কোনো গল্প নেই, দেয়ারফর জি এইচ জি ইনভার্স এইচের সাবসেটই হচ্ছে না। তাহলে সাবসেট যদি না হয় তো ইকুয়ালের কোনো গল্পই নেই, তার মানে কি হচ্ছে ইকুয়াল হলে না তবে নর্মাল, তাহলে ইকুয়াল হচ্ছে না, তার মানে নর্মাল সাবগ্রুপ নয়। তাহলে এখান থেকে আমি বলে দেবো এইচটা, এইচ মানে কোনটা, এইচ এইটা, এটা এইচ ইজ নট এ নর্মাল সাবগ্রুপ, সাবগ্রুপ কিন্তু নর্মাল নয়, ইজ নট এ নর্মাল সাবগ্রুপ অফ S4। S4 মানে এখানে জিটাই হচ্ছে S4। বোঝাতে পারলাম যে কেন এইচটা নর্মাল সাবগ্রুপ নয়। ঠিক আছে, দরকার পড়ে খাতার পাশে এভাবে লিখে রাখবি, ঠিক আছে, যে আমরা এভাবে চেক করতে পারি যে কেন নর্মাল হচ্ছে না। যাক, এইচকে এরা দুজনে S4 এর সাবগ্রুপ, কিন্তু এরা কেউ নর্মাল সাবগ্রুপ নয়, এটাকে আমরা বুঝলাম। আচ্ছা, এবার এইচকে এর প্রোডাক্ট এটা কি হবে সেটা একটু দেখি। সেটা সাবগ্রুপ হচ্ছে পরে দেখছি, কিন্তু এইচকে এর এলিমেন্ট কি হবে সেটা আগে দেখতে হবে। ঠিক আছে, তাহলে নাও এইচকে এদের এলিমেন্ট কি হবে,
পেয়ার ওয়াইজ আসবে, ঠিক আছে। তাহলে দেখ এইচ আর কে হচ্ছে এইটা যদি হয়, ই এর সঙ্গে ই মানে আইডেন্টিটিতে ওই আইডেন্টিটি পড়ে থাকবে, ই এর সঙ্গে এটা আইডেন্টিটির সঙ্গে এটার কম্পোজিশন করলে এই এলিমেন্টটাই পড়ে থাকবে 3 4। আচ্ছা 1 2 এর সঙ্গে এটাকে যদি কম্পোজিশন করিস এটা আইডেন্টিটি, তার মানে 1 2ই পড়ে থাকবে, আর এটার সঙ্গে কম্পোজিশন করলে এটা 1 2 ইন্টু 3 4 এইটা পড়ে থাকবে দিস। এটাকে 1 2 আগে পরে লিখতে পারিস, মানে এটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। এই জায়গাগুলো বোঝ। তোদের মনে হলো যে স্যার আমি যদি 1 2 এটা না লিখে, এটা যদি না লিখে আমি 3 4 1 2 লিখতাম ইন্টু, তাহলে কি হতো? হ্যাঁ তাহলেও হতো। কেন হতো? তার কারণ হচ্ছে পারমুটেশনে আমরা একটা থিওরেম পড়ে এসেছিলাম, সেটা হচ্ছে এই যে পারমুটেশনে আমরা একটা থিওরেম পড়ে এসেছিলাম যে আলফা আর বিটা যদি টু ডিসজয়েন্ট সাইকেল হয়ে থাকে, এই কথাটা যদি দুজনের ডিসজয়েন্ট সাইকেল হয় তাহলে একমাত্র কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। কি হতে হয়? ডিসজয়েন্ট সাইকেল হতে হয়। তাহলে এখানে যেটা রয়েছে এই যে 1 2 আর 3 4 এরা তো ডিসজয়েন্ট সাইকেল, কোনো কমন এলিমেন্ট নেই, এখানে 1 2 এখানে 3 4। হ্যাঁ যদি এখানে ধর 1 4 থাকতো তাহলে লিখতে পারতাম না। ভালো করে জিনিসগুলো একটু মনে রাখবি। যদি কোনো অঙ্কতে, ধর এই অঙ্কতে নয়, কোনো একটা অঙ্কতে এমন এলো 1 2 1 3, তো এইটা আছে, তুই তখন কিন্তু এটাকে 1 3 আর 1 2 এভাবে লিখতে পারবি না। কেন পারবি না? কারণ এটা ডিসজয়েন্ট নয়, এই একটা করে এলিমেন্ট কমন আছে। ডিসজয়েন্ট হলে তবে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে, আর আমার এখানে কি রয়েছে? ডিসজয়েন্ট হয়ে আছে। দেখ এটা 1 2 এটা 3 4, কোনো এলিমেন্ট কমন নেই। যেহেতু এটা ডিসজয়েন্ট তাহলে তুই 1 2 ইন্টু 3 4 এটার জায়গায় তুই 3 4 ইন্টু 1 2 এটাও লিখতে পারিস, কোনো ভুল নেই। ওকে, এই জায়গাগুলো খেয়াল রাখবি। তাহলে আলটিমেট এইচকে এলিমেন্ট এইচকে সমান এমনটা পেলাম। এইচকে যদি এমনটা হয় এটা তো একটা সাবগ্রুপ, এটা একটা সাবগ্রুপ। তাহলে হেয়ার এইচকে ইজ এ সাবগ্রুপ অফ S4। কেন? তার কারণ হচ্ছে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করেছে। কেন সাবগ্রুপ? দেখ এটা একটা কি ফাইনাইট সেট, সেই যে সাবগ্রুপের বিখ্যাত থিওরেম, এটাকে কাজে লাগা, এটাকে প্রমাণ। এই যে সাবগ্রুপের বিখ্যাত থিওরেম, যদি জি একটা গ্রুপ হয়, এইচ যদি একটা নন এমটি ফাইনাইট সাবসেট হয়, কি বললাম? এইচ যদি একটা নন এমটি ফাইনাইট সাবসেট হয় তাহলে এইচটাকে আমি সাবগ্রুপ বলবো। কখন? শুধুমাত্র যদি ক্লোজার প্রপার্টিটা স্যাটিসফাই করে। ওই এইচ থেকে যে কোনো দুটো এলিমেন্ট তোলো, তাদের কম্পোজিশন করো, ক্লোজ যদি হয় তাহলে আমরা বলে দিতে পারবো সেটা সাবগ্রুপ। ঠিক আছে, তুই দেখ এখানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, এটার মধ্যে 4টে এলিমেন্ট আছে, তার মানে এটা একটা ফাইনাইট সেট। এবার সাবগ্রুপ হতে গেলে শুধুমাত্র ক্লোজার প্রপার্টি। তুই আমি ধর এখানে একটু দেখিয়ে দিই, অঙ্কটা হয়ে গেছে, এখানে আমি একটু দেখিয়ে দিই। এখান থেকে যে কোনো এলিমেন্ট নে, আইডেন্টিটি নিস না, কেন আইডেন্টিটির সঙ্গে ওটাকে কম্পোজিশন করলে ওই এলিমেন্টকেই ফিরিয়ে দেবে, আমার প্রমাণ করার কিছু নেই। ধর আমি এইটার সঙ্গে এটার কম্পোজিশন করলাম, করে দেখি যে এই সেটের এলিমেন্ট আসছে কিনা, তবে তো ক্লোজার হবে। একটা দেখি নে, ধর আমি 1 2 এটার সঙ্গে 1 2 আর এটা হচ্ছে 1 2 প্রোডাক্ট 3 4, এই দুটো এলিমেন্ট আমি তুললাম এইচকে থেকে। এবার এদের মধ্যে কম্পোজিশন মানে প্রোডাক্ট করব। তাহলে এবার আমি প্রোডাক্ট করব কি না 1 2 1 2 3 4 দিস। এইটা গুণ করে দেখব যে যে এলিমেন্টটা পাচ্ছি সেটা এইচ কের এলিমেন্ট পাচ্ছে কিনা। ঠিক আছে, সেটা একটু দেখ এইচ কের এলিমেন্ট পাচ্ছি কিনা। যদি পাই তাহলে ক্লোজার। তাহলে ধর এই 1 2 1 2 সমান কি হবে? 1 2 3 4, তাহলে 1 2 গেছে, 2 1 গেছে, 3 4 এটা হয়ে গেল। ওকে, এখানে আবার 1 2 আছে, তাহলে 1 2 3 4, তাহলে 1 2 মানে ওই যে একই জিনিস 2 1 3 4, আর এখানে রয়েছে 3 4, তাহলে 1 2 3 4, 3 4 মানে 3 4 গেছে, 4 3 গেছে, আর এটা দিস। এবার এটাকে প্রোডাক্ট কর 1 2 3 4, কি হচ্ছে দেখ, 1 1 গেছে, 1 2 গেছে, 2 1 গেছে। ওকে, 2 2 গেছে, 2 1 গেছে, 1 2 গেছে। ওকে, 3 4 গেছে, 4 4 গেছে, 4 4 গেছে। ওকে, 4 3 গেছে, 3 3 গেছে, 3 3 গেছে। ওকে, তাহলে এটা মানে 1 1 2, এটা মানে 3 4 3 4। দেখ এখানে 3 4 আছে,
দিস। তাহলে এটা দেখ কার এলিমেন্ট, বিলংস টু এইচকে, এইচকে। তাহলে তুই এইচকে থেকে এই যে দুটো এলিমেন্ট তুলেছিস, তাহলে তাদের কম্পোজিশন করেছিস, মানে প্রোডাক্ট করেছিস, করে যেটা পেয়েছিস সেটাও দেখ এইচকে এর মধ্যে আছে। তার মানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। আর জাস্ট ক্লোজারটা স্যাটিসফাই করলেই তো, যেহেতু ফাইনাইট, সেটটা ফাইনাইট, তাহলে অনলি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলেই তো আমি সাবগ্রুপ বলে দিতে পারবো। তাহলে আলটিমেট কী হলো, আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে আমি খুব সহজে সাবগ্রুপ হচ্ছে বলে দিতে পারি, কারণ এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। তুই অন্য যে কোনো দুটো এলিমেন্ট নে, আমি এইটার এইটা নিয়েছি, তোর মনে হলো এই দুটো নিবি, তো এই দুটো নে, এদের কম্পোজিশন করে দেখ, যেটা পাবি এই সেটের মধ্যেই আছে। আবার ধর আমি এটার এটা নিয়েছিলাম, তুই এটার সঙ্গে এটা নে, কম্পোজিশন কর, দেখবি যেটা পাবি সেটা দেখবি এই সেটেরই একটা এলিমেন্ট হচ্ছে, বাইরের এলিমেন্ট হবে না। আর আইডেন্টিটিটা নিলে তো ওটাই দেবে, ওই জন্য আর চেক করার কিছু নেই, ঠিক আছে। তাহলে আমি দেখলাম এখানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, ঠিক আছে। তার মানে আলটিমেট কি হচ্ছে, এটা একটা সাবগ্রুপ হয়ে গেল কার, S4 এর। বুঝেছিস রে বাবা, খুব ভালো একটা অঙ্ক ছিল। আরও এক্সাম্পল আছে, D4 নিয়েও বোধহয় করা যাবে এটা। এটা S4 নিয়ে করেছি তো, D4 নিয়েও সম্ভবত করা যাবে, মনে পড়ছে না, D4 নিয়ে মনে হচ্ছে করা যাবে এটা। বুঝেছিস? জলদি রিপ্লাই করতো রে বাবা। জলদি একটু রিপ্লাই কর, বা কারোর যদি কোথাও ডাউট থাকে বলে ফেল আমাকে। ওকে, ঠিক আছে, চলো তাহলে এবারে নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা দেখ। আচ্ছা, দুনিয়ার সব থেকে সোজা অঙ্ক, ঠিক আছে। হ্যাঁ, এই টাইপের অঙ্ক দেখবি তোদের প্রচুর করিয়েছি। কি বলছে, জি যদি একটা সাইক্লিক গ্রুপ অর্ডার 30 জেনারেটেড বাই এ হচ্ছে তার জেনারেটর, এ হচ্ছে জেনারেটর, জি হচ্ছে সাইক্লিক গ্রুপ যার অর্ডার 30, ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই এ টু দি পাওয়ার 18। তাহলে এ টু দি পাওয়ার 18 বা এ টু দি পাওয়ার 18 জেনারেট করছে যে সাইক্লিক সাবগ্রুপটা, তার অর্ডার বের করতে বলেছে, ঠিক আছে। এই টাইপের অঙ্ক প্রায় পরীক্ষাতে আসে, সুতরাং এগুলো আমি তোদের ক্লাসে করিয়েছি, এমন নয় যে আমি ক্লাসে করাইনি, ঠিক আছে। কি আছে না, হেয়ার order of G equal to 30 and capital G is a cyclic group, G হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ। তার মানে G is a cyclic group, A হচ্ছে জেনারেটর, A is generator, A is generator। তাহলে জি যদি একটা সাইক্লিক গ্রুপ হয়, এ যদি জেনারেটর হয়, তার মানে এর অর্ডারও কত হবে, 30 হবে। এটাই তো সাইক্লিক গ্রুপের কন্ডিশন, গ্রুপের অর্ডার যা হবে তার জেনারেটরের অর্ডার সেম হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 এর অর্ডার আগে বের কর। তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 এটার সমান কী হবে, সেই যে বিখ্যাত ফর্মুলা এন বাই এন, মানে এখানে কত 30 বাই জিসিডি অফ এই যে 30 আর এখানে 18 রয়েছে, আর নতুন করে ফর্মুলা বললাম না, সবাই জানিস। এ টু দি পাওয়ার 18 অর্ডার কত, তাহলে এদের জিসিডি কত 6, মানে এটা হচ্ছে 5, জিসিডি কত, হ্যাঁ 6, তার মানে এটা 5। তার মানে এ টু দি পাওয়ার 18 জেনারেট করছে যে সাইক্লিক গ্রুপ সাবগ্রুপটাকে, তার অর্ডার কত হলো, 5 হলো, ঠিক আছে। তাহলে দেয়ারফর দ্য অর্ডার of the cyclic subgroup generated by a to the power 18 is 5, কারণ সাইক্লিক গ্রুপ যেহেতু জেনারেটরের অর্ডার যা হবে ওর সাবগ্রুপের ওই ওর গ্রুপের অর্ডার তাই হবে,
জেনারেটরের অর্ডার কত বললাম, a⁻18 তো জেনারেটর, এখানে তার অর্ডার 5, তার মানে ওই a⁻18 যে সাইক্লিক সাবগ্রুপটাকে দেবে তার অর্ডার কত হবে, 5 হবে। ওকে, খুবই সোজা অঙ্ক বাবা, এটা ক্লাসে করিয়েছি বা এই টাইপের অঙ্ক তোরাও অনেক করে নিয়েছিস, ঠিক আছে, কিছুই নেই। এই অঙ্কটা কি করবি, পারবি? কার কি বক্তব্য একটু বলতো দেখি, এই অঙ্কটা কি করবি? কারণ তোদের একটা ছোট্ট পোর্শন সিলেবাসে আছে ডিরেক্ট প্রোডাক্ট, ঠিক আছে, ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট আর এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট গোটাটা নেই, তার একটা ছোট্ট পোর্শন রেখেছে। এই অঙ্কটা কি করবি আমাকে বল, পারবি? দেখি, খুবই সোজা অঙ্ক, কঠিন কিছু নয়, খুবই সোজা অঙ্ক। কার কি বক্তব্য বলতো দেখি? ওকে, চলো তাহলে এই অঙ্কটা দেখি কি বলছে। সলিউশন কি বলছে কোশ্চেনটাতে? কনসিডার দ্য গ্রুপ Z2 আর Z3, prove that Z2 cross Z3 will form a group under element wise multiplication। ঠিক আছে, এখানে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনের আন্ডারে Z2 ক্রস Z3 এটা একটা গ্রুপ হবে আমাকে দেখাতে বলেছে। ঠিক আছে, তার মানে কি, গ্রুপের চারখানা প্রপার্টি, আর কিছু না, ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি, ইনভার্স প্রপার্টি, চারটে প্রপার্টি দেখাতে পারলেই গ্রুপ হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে, তাহলে ধর এখানে যদি Z2 থাকে, Z2-র এলিমেন্ট কি হয়, 0 বার 1 বার, মানে মডিউলো 2 এর আন্ডারে। আর Z3-র এলিমেন্ট যদি বের করতে চাস তাহলে 0 বার 1 বার আর 2 বার, ওই যে n-1 সবাই আশা করি জানিস। ঠিক আছে, তাহলে Z2 আর Z3 এদের এলিমেন্টগুলো এমনটা হচ্ছে। এবারে Z2 ক্রস Z3 এর এলিমেন্ট কি হবে, নাও Z2 ক্রস Z3 কার্টেশিয়ান প্রোডাক্ট আকারে আসবে, তাহলে 0-র সঙ্গে 0 পেয়ার ওয়াইজ আসবে, দিস এটা একটা এলিমেন্ট হবে, 0-র সঙ্গে এইটা একটা আসবে 0 বার 1 বার, হয়ে গেল। এবার 1-এর সঙ্গে এইটা একটা আসবে 1 বার 0 বার, 1-এর সঙ্গে এটা একটা আসবে 1 বার 1 বার, আর 1-এর সঙ্গে এটা একটা আসবে 1 বার 2 বার। দেখ তো সবগুলো লিখেছি না, একটা এলিমেন্ট বোধহয় ছেড়ে গেছে, একটা এলিমেন্ট ছেড়ে গেছে, না 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 কোথাও, ও হো হো হো, 0 0 0 1 বার, 0-র সঙ্গে 2 বার তো বাদ চলে গেছে, 0 বার 2 বার, এটার সঙ্গে এইটা 1 বার 0 বার, 1-এর সঙ্গে এইটা 1 বার 1 বার, আর 1-এর সঙ্গে এইটা 1 বার 2 বার, 6টা এলিমেন্ট, 1 2 3, হ্যাঁ দেখ এইবারে দেখ। ঠিক আছে, ওকে, তাহলে Z2 ক্রস Z3 এর এলিমেন্ট এমনটা আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস বাবা অনুশ্রী, ওই 0 বার 2 বারটা বাদ চলে গেছিল, ঠিক আছে ঠিক বলেছিস, এবার ঠিক করে লিখে দিয়েছি। এগুলো হচ্ছে Z2 ক্রস Z3-র এলিমেন্টগুলো রয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে অপারেশনটা আমাকে এলিমেন্ট ওয়াইজ নিতে হবে। ঠিক আছে, তাহলে গ্রুপ আন্ডার দ্য এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন আমাকে কোশ্চেন এখানে বলা আছে। ঠিক আছে, তাহলে দ্য অপারেশন কম্পোনেন্ট ওয়াইজ ওয়াইজ কীরকমভাবে আসবে, ধর এ বার বি বার এটার সঙ্গে সি বার আর ডি বার, দিস, তাহলে কম্পোনেন্ট ওয়াইজ যদি হয় এটার সঙ্গে এটার যোগ হবে, তার মানে এইটা দিস, মডিউলো কি আসবে এখানে, এটার সঙ্গে এটা হলে Z2 এর এলিমেন্ট হবে, তার মানে মডিউলো 2, এটা আসবে মডিউলো 2, এটা একটা এলিমেন্ট, আর আসবে এই এটার কম্পোনেন্ট ওয়াইজ যদি হয় এটার সঙ্গে এইটা, তাহলে বি এর সঙ্গে ডি, তাহলে বি বার প্লাস ডি বার, মডিউলো কত আসবে না 3, এই যে Z3 আছে মডিউলো 3, দিস। ঠিক আছে, তাহলে কম্পোনেন্ট ওয়াইজ অপারেশন যদি লিখি মোটামুটি আরবিটারিলি জেনারেল নোটেশনে
আমরা এমনটা পাবো, এর সঙ্গে সি আর বি এর সঙ্গে ডি। ওকে, ব্যাস। এবার আমাকে গ্রুপ দেখানোর জন্য সবগুলো প্রপার্টি দেখাতে হবে। ক্লোজার প্রপার্টি, তাহলে ক্লোজার প্রপার্টি দেখানোর জন্য আমরা কি করব, দুটো এলিমেন্ট তুলে নেব। লেট দিস, এইটা একটা এলিমেন্ট, আর সি বার ডি বার, এই দুটো এলিমেন্ট তুললাম কোথা থেকে, Z2 ক্রস Z3 থেকে। ওকে, দুটো এলিমেন্ট আমরা কি করলাম, এখান থেকে তুলে নিলাম। ওকে, তাহলে যদি তাই হয় আমরা কি দেখতে পাচ্ছি, যেভাবে আমাকে ডিফাইন করেছি, তাহলে এ প্লাস সি মডিউলো 2, আমরা অপারেশনটাকে যেভাবে ডিফাইন করেছি, তার মানে এ প্লাস সি এটা কি হচ্ছে মডিউলো 2, আর বি প্লাস ডি এটাও কি হচ্ছে মডিউলো 3। কারণ Z3 এলিমেন্ট হতে গেলে মডিউলো 3 হতে হবে, আর Z2 এলিমেন্ট হতে গেলে আমাকে মডিউলো 2 হতে হবে। যেভাবে আমরা ডিফাইন করেছি সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটা মডিউলো 2 আর 3 এলিমেন্ট। তার মানে দেয়ারফর এ কমা বি বার স্টার এটা সমান আমরা কি বলছিলাম, দেশ এভাবে ডিফাইন করেছি, এ প্লাস সি মডিউলো 2 আর হচ্ছে বি প্লাস ডি এটা হচ্ছে মডিউলো 3, এটা হচ্ছে মডিউলো 3। তাহলে এটা যেহেতু মডিউলো 2 আর এটা যেহেতু মডিউলো 3 পেয়ার ওয়াইজ আছে, তার মানে এটা Z2 ক্রস Z3 এলিমেন্ট। কেন না, Z2 ক্রস Z3 এলিমেন্ট হতে গেলে কি হতে হবে না, ফার্স্ট যে এলিমেন্টটা সেটা মডিউলো 2 হতে হবে, তার আন্ডারে সেকেন্ড এলিমেন্টটা মডিউলো 3 আন্ডারে হতে হবে। তাহলে আমি যেভাবে ডিফাইন করেছি সেভাবে দেখতে পাচ্ছি এটা মডিউলো 2 এলিমেন্ট, এটা মডিউলো 3 এলিমেন্ট, মডিউলো 3 দিয়ে আছে, তার মানে Z2 ক্রস Z3 এলিমেন্ট, তার মানে ক্লোজার হয়ে গেল। দেয়ারফর Z2 ক্রস Z3 ইজ ক্লোজড। ওকে, এবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তিনটে এলিমেন্ট তুলে নেব। অ্যাসোসিয়েটিভ প্রপার্টির জন্য তিনটে এলিমেন্ট, তাহলে এ বার বি বার এটা একটা এলিমেন্ট, সি ডি আর ই আর এফ Z2 ক্রস Z3 এখান থেকে এলিমেন্ট তুলে নিলাম যেভাবে অ্যাসোসিয়েটিভ দেখানো হয়। তাহলে নাও এ কমা বি এইটা স্টার ধরলাম, সি কমা ডি স্টার এটা ই কমা এফ দিস। তাহলে এটা সমান, এটাকে এবারে আমরা ক্যালকুলেশনগুলো করব, ঠিক আছে। তাহলে এটা সমান যদি ক্যালকুলেশন করিস কী হবে না, যেভাবে ডিফাইন হয়েছে এ কমা বি পড়ে থাকবে দিস, এটা স্টার, এটা কী হবে কম্পোনেন্ট ওয়াইজ, এটার সঙ্গে এটা যোগ হবে, তাহলে এটা হবে সি প্লাস ই, আর এটা ডি এর সঙ্গে এফ, ডি প্লাস এফ দিস। আবার এদের মধ্যে অপারেশন হলে কিভাবে কম্পোনেন্ট ওয়াইজ, এটার সঙ্গে এটা যোগ হবে, তার মানে এ প্লাস সি প্লাস ই, আর এটার সঙ্গে এটা যোগ হবে, তাহলে এটা হয়ে যাবে বি প্লাস ডি প্লাস এফ দিস। ওকে, আচ্ছা এবারে কি করবি, অ্যান্ড এ কমা বি এটার সঙ্গে সি আর ডি এর দিস, এবার ব্র্যাকেটটাকে সরাবো, এখানে তাহলে ই আর এফ রেখে দে। ওকে, এবার এই দুটোকে যদি অপারেশন চালাস তাহলে কি পাবো, কম্পোনেন্ট ওয়াইজ এর সঙ্গে সি যোগ হবে, তাহলে এ প্লাস সি, এখানে বি এর সঙ্গে ডি যোগ হবে, বি প্লাস ডি দিস, এর সঙ্গে থাকছে ই আর এফ, ই কমা এফ, ই কমা এফ, আবার কম্পোনেন্ট ওয়াইজ তাহলে এটার সঙ্গে এটা যোগ হবে, তার মানে এটার সঙ্গে এটা যোগ হলে এ সি আর ই, মানে এটাই চলে এসছে এ সি আর ই, আর এটার সঙ্গে এটা যোগ হবে, তার মানে এটা হচ্ছে বি ডি আর এটা হচ্ছে এফ। তার মানে আলটিমেট কি হয়ে গেল, দেয়ারফর এ কমা এইটা সি দিস, এইটা স্টার দিস ইকুয়াল টু সি এটা ডি ই এফ ফর অল
বিলংস টু Z2, Z3। ওকে, সবার জন্য হোল্ড করেছে, তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করলো। ঠিক আছে, তাহলে দেয়ারফর অ্যাসোসিয়েটিভিটি সেট হোল্ডস অ্যাসোসিয়েবিলিটি। ওকে, দেখ বুঝেছিস কি দেখেন একটু। ওহো, অ্যাসোসিয়েটিভিটি, টিআইটা লেখা হয়নি, অ্যাসোসিয়েটিভিটি হোল্ডস। ওকে, এবার আইডেন্টিটি প্রপার্টি। আইডেন্টিটি প্রপার্টি, আইডেন্টিটির জন্য এই যে এখানে আমার 0 0 রয়েছে, সবচেয়ে সুবিধা। তাহলে লেট এ আর বি, এটা একটা Z2 × Z3 থেকে তুলে নিলাম পেয়ার ওয়াইজ। তাহলে নাও এটার সঙ্গে যদি দিস এর কম্পোজিশন করিস, বা এটার সঙ্গে দিস কম্পোজিশন করলে কি হবে, কম্পোনেন্টাইজ যোগ হয়। তাহলে এর সঙ্গে এটা যোগ করলে এ, এটার সঙ্গে এটা যোগ করলে বি, তার মানে এ বি ফিরে আসছে। তার মানে আলটিমেট আমি পাচ্ছি দিস ওই এলিমেন্টকে ফিরিয়ে দিচ্ছে, বিলংস টু দিস। তার মানে কি হয়ে গেল, এটা আইডেন্টিটি। এটা ইমপ্লাই করছে দিস ইজ দ্য আইডেন্টিটি। এবার ইনভার্স, ইনভার্স প্রপার্টি। ওকে, তাহলে লেট এ আর বি দুটো এলিমেন্ট তুললাম, মানে দুটো না একটা, সরি, পেয়ার ওয়াইজ রাখতে হবে, Z2 × Z3 থেকে। এটা যদি Z2 × Z3 এলিমেন্ট হয় তাহলে মাইনাস এইটা, এটাও কি হবে Z2 × Z3 এলিমেন্ট হবে। তাহলে নাও এইটার সঙ্গে যদি আমি কম্পোজিশন করি দিস, বা এইটার সঙ্গে, তাহলে কম্পোনেন্টাইজ যোগ হবে। তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে এ এর সঙ্গে মাইনাস এ 0, বি এর সঙ্গে মাইনাস বি 0, তার মানে আলটিমেট আইডেন্টিটিকে ফিরিয়ে দিল দিস। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, দিস এটা কি হচ্ছে, ইজ দ্য ইনভার্স অফ এইটা। তাহলে সবগুলো প্রপার্টি স্যাটিসফাই করেছে, তাহলে গ্রুপ। তাহলে হেন্স Z2 × Z3 ইজ এ গ্রুপ। এটা কি হলো, গ্রুপ হলো। একটা জায়গা তোদেরকে আমি একটু বলি, সেটা হচ্ছে এই জায়গাটা তোদের একটু কনফিউশন আসতে পারে। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, ধর 1 বার 2 বার, এটা হচ্ছে Z2 × Z3 এলিমেন্ট। দেখ তো রে বাবা, প্রথমেই দেখলাম এর ইনভার্সটা আমি বের করতে চাইছি, এইটা এই এলিমেন্টটা নিচ্ছি, যে কোনো একটা নিয়ে তোদেরকে এক্সাম্পলে একটু একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। 1 বার 2 বার Z2 × Z3, এই এলিমেন্টের আমি ইনভার্স বের করতে চাইছি। ঠিক আছে, এই এলিমেন্টটার ইনভার্স আমি বের করতে চাইছি। ওকে, দেখ আমি কি বলেছি, এলিমেন্টটা এমন হলে সামনে মাইনাস নিচ্ছি। তাহলে -1 -2 এইটা কার এলিমেন্ট, Z2 × Z3 এলিমেন্ট। কোশ্চেন হচ্ছে কেন, কিভাবে বলতে পারছি। ঠিক আছে, 1 বার যদি Z2 এলিমেন্ট হয়, -1টা এটাও Z2 এলিমেন্ট কি করে বলতে পারছি। এটার মানে কি, এই যে এটার মানে হচ্ছে 1 বার হচ্ছে Z2 এলিমেন্ট আর 2 বার হচ্ছে Z3 এলিমেন্ট। তাহলে এটা বলছি মানে কি, -1 বার হচ্ছে Z2 এলিমেন্ট, কিন্তু তুই তো বলবি যে -1 বার তো স্যার Z2-র মধ্যে নেই। এই যে Z2-র মধ্যে কি -1 বার আছে? নেই, এটা 0 বার আর 1 বার।
এবারে এই জায়গাটা দেখ, অ্যাকচুয়ালি -1 বার যেটা লিখেছিলাম এটা কনগ্রুয়েন্ট কার সঙ্গে? 1 বারের সঙ্গে মডিউলো 2 দেখ না, তোদের সেই কোন সেমিস্টার ভুলে গেছি, ইন্টিজার যখন পড়াই, ইন্টিজার চ্যাপ্টারটাতে আমি তোদেরকে কনগ্রুয়েন্স পড়িয়েছিলাম। কি বলেছিলাম সেখানে? এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এন। এটার মানে কি না, এ মাইনাস বি বাই এন এটার সমান কি হবে? একটা ইন্টিজার হতে হবে। মনে করে দেখ বাবা, ইন্টিজার চ্যাপ্টারে পড়েছিলাম। তাহলে এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এন মানে হচ্ছে এ মাইনাস বি বাই এন ইন্টিজার। তাহলে এটা কনগ্রুয়েন্ট হচ্ছে কিনা দেখ, ও এটাকে বার দিয়েও বলতে পারিস, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এটা 1 -1 যদি বার দিয়ে যদি না লিখিস তাহলে এভাবে লেখ, কোনো অসুবিধা নেই। -1 1-এর সঙ্গে কনগ্রুয়েন্ট হচ্ছে না, দেখ এই ফর্মুলা, এটাকে তুই কিভাবে বলতে পারিস? -1 ইন্টিজার হচ্ছে, তাহলে -1 -2 নিচে 2 কেটে দাও, -1 যেটা একটা ইন্টিজার, এটা সমান -1 হচ্ছে যেটা একটা ইন্টিজার। তার মানে আমি -1টাকে 1 দিয়ে রিপ্লেস করতে পারি, বা 1 বারটাকে আমি -1 দিয়ে রিপ্লেস করতে পারি, এই জন্য 1 বারটাকে এটা দিয়ে রিপ্লেস করতে পেরেছি। ঠিক সেমভাবে দেখ, এখানে -2 আছে, এখানে দেখ -2 বার নিয়েছি। ঠিক আছে, তাহলে এই যে -2 বার নিয়েছি, এ কার সঙ্গে আবার কনগ্রুয়েন্ট? ঠিক একই রকমভাবে দেখ, 1-এর সঙ্গে কনগ্রুয়েন্ট। এটা দেখ আবার কার সঙ্গে কনগ্রুয়েন্ট হচ্ছে? একটু দেখিয়ে দিই জাস্ট, আচ্ছা এই জায়গাটা মুছে দিলাম, হ্যাঁ ওকে। তাহলে -1 এটা মডিউলো 2 হচ্ছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি তাহলে -1 এইটা 1 বার। ঠিক আছে, বার দিয়ে লিখলাম। আচ্ছা -2টাকে দেখ কীভাবে লিখতে পারি? -2টাকে আমি লিখতে পারি, এটা 1-এর সঙ্গে হচ্ছে, দেখ তো -1 এটা মডিউলো 3, কারণ আমাকে Z3 এলিমেন্ট ওটা, এই যে -2 বার কার এলিমেন্ট? Z3 এলিমেন্ট, তার মানে মডিউলো 3। তাহলে যদি তাই হয় দেখ, -2 -1/3, সেই -1 ইন্টিজার পাচ্ছি, তার মানে আমি এটাকে এভাবে লিখতে পারি। তার মানে আমি বলতে চাইছি এইটা যেটা পেলাম এটাকে আমি কি বলতে পারি? -1 বার এটাকে আমি রিপ্লেস করতে পারি 1 বার দিয়ে, আর -2 বার এটাকে রিপ্লেস করতে পারি এটাকেও 1 বার দিয়ে। ঠিক আছে, এই যে 1 বার লিখলাম এটা মডিউলো 2 এর আন্ডারে, আর এই 1 বার এটা মডিউলো 3 এর আন্ডারে, দুটো সেম এলিমেন্ট ভাববি না। এখানে মডিউলোটা খুব ইম্পর্টেন্ট, কোন মডিউলোর আন্ডারে? এই যে 1 বার এটা হচ্ছে মডিউলো 2 বারের, আর এই যে 1 বারটা এটা হচ্ছে মডিউলো 3 বারের আন্ডারে। ঠিক আছে, তাহলে এই যে এলিমেন্ট -1 বার -2 বার, এই এলিমেন্টটা অ্যাকচুয়ালি কিন্তু তাহলে এইটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে দিস, আলাদা কিছু নয়। এবারে দেখ, এইটার সঙ্গে আমি ইনভার্স বের করতে চাইছি, তো আমি বললাম এটার ইনভার্স এইটা, তার মানে কি এটার সঙ্গে এটা গুণ করলে আইডেন্টিটি দেবে, তবে না ওটা ইনভার্স হবে। তো যদি তাই হয় তাহলে এটার সঙ্গে এটা গুণ করি, যদি দেখ 1 বার 2 বার, এটার সঙ্গে তুই গুণ করছিস কাকে? -1 বার -2 বার, একটু দেখে নে, দিস ইকুয়াল টু, তাহলে এটাকে আমি লিখতে পারি 1 বার 2 বার দিস। এবার এইটা সমান কি পেয়েছি? এইটা সমান দিস, তার মানে আমি এটা লিখলাম 1 বার 1 বার। ব্যাপারটা বোঝার চেষ্টা করবো বাবা, এই যে -1 বার -2 বার এটা মানেই কি দিস, আলাদা কিছু নয়, একই জিনিস। তাহলে যদি তাই হয় এবার কম্পিউটারাইজ যোগ কর, এটার সঙ্গে এটা যোগ করলে কি হবে? 2 বার, এটার সঙ্গে এটা যোগ করলে 3 বার। এই 2 বার কোন মডিউলোর আন্ডারে? মডিউলো 2। তাহলে 2 যদি হয় তাহলে 2কে 2 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার কত? 0, মানে আলটিমেট এই 2 বার হয়ে গেল 0 বার। আবার 3 বার, এই 3 বারটা কোন মডিউলোর আন্ডারে? Z3 এলিমেন্ট, তার মানে মডিউলো 3 এর আন্ডারে, 3কে 3 দিয়ে যদি ভাগ করিস রিমাইন্ডার কত? 0, তাহলে এটা হয়ে গেল 0। তার মানে আলটিমেট কি হয়ে গেল দেখ, এইটার সঙ্গে এটাকে গুণ করলে তুই আইডেন্টিটি পাচ্ছিস, এটার সঙ্গে এটাকে গুণ করলে আইডেন্টিটি পাচ্ছিস। তার মানে এটা কি হয়ে গেল? এই -1 বার -2 বার এটা ইনভার্স হয়ে গেল এই এলিমেন্টের। ক্লিয়ার? এই জায়গাটা
কনফিউজড হবি না যে এখানে -1 বার -2 বার এটা আবার কে, এটা কেউ নয়, এই এলিমেন্টটা হচ্ছে এর সঙ্গে সমান। কারণ এগুলো তো অনেক রকমভাবে লেখা যায়, ঠিক আছে। কনগ্রুয়েন্ট ওই ইন্টিজার চ্যাপ্টারটাতে দেখবি ডিটেলসে পড়িয়েছিলাম। তাহলে এই জন্য কী হচ্ছে, এটাকে এভাবে লেখা যায়। কিভাবে লিখলাম সেটা আমি তোদেরকে বললাম, ওকে। তাহলে এভাবে অ্যাকচুয়ালি প্রত্যেকটা এলিমেন্টের আমরা ইনভার্স বের করতে পারি। একটা দেখিয়ে দিলাম ক্যালকুলেশনটা কিভাবে হয়। ওকে চলো, তাহলে আলটিমেট আমাদের এখানে গ্রুপ দেখাতে বলেছিল, আমরা গ্রুপ দেখালাম, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট অঙ্ক দেখি। দিস দুনিয়ার সব থেকে সোজা অঙ্ক এটা, আর একটা, ঠিক আছে। এই অঙ্কটা এতটাই সোজা, একটা ঘটনা মনে পড়ে গেল, তোদেরকে বলি। ঘটনা মানে মানে একটা 2-1 দিনের মধ্যে এটা হয়েছে, তোদেরকে আমি দেখাচ্ছি। তোরাও বোধহয় জিনিসগুলো অনেকটা জানিস, সবাই তো কম বেশি সোশ্যাল মিডিয়াতে আছিস, মোটামুটি নিউজ টিউজ দেখি। এই কিছুদিন আগে এই যে একজন বিখ্যাত কি বলে নিউজ অ্যাঙ্কার, ঠিক আছে, অঞ্জনা ওম কাশ্যপ, টিচারদের সম্পর্কে, যে সমস্ত টিচাররা অনলাইনে পড়ায়, ইউটিউব বল অনলাইনে যারা যারা পড়ায়, তাদের সম্পর্কে ডেঞ্জার মন্তব্য করেছে। হ্যাঁ, কি সব বলেছে, কি দো করিকা টিচার, তারপরে কি সব উৎপটাং গ্রাফ আঁকে। তো এটা মনে পড়লো কেন, ঠিক আছে, আগের দিন কি হয়েছে, উৎপটাং গ্রাফ, এটা মানে মনে পড়লো একটাই কারণে, মনে পড়লে হাসিও পায়। আগের দিন বিদ্যাসাগর ইউনিভার্সিটির কলেজের ওদের হচ্ছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওদের এইটা বিদ্যাসাগরের বোধহয়, হ্যাঁ, অ্যানালিসিসের, তোদেরকে দেখায়, অ্যানালিসিসের একটা কোশ্চেন পেপার সলভ করছিলাম, ঠিক আছে। 2025-এ অ্যানালিসিসের কোশ্চেন পেপারটা সলভ করছিলাম। তো ওখানে গ্রাফ এসছে। তো এবারে এইটা সলভ করতে গিয়ে একটা ছেলে বলছে যে স্যার আপনি কি সব উৎপটাং গ্রাফ আঁকছেন। আমি বলছি এটা উৎপটাং গ্রাফ কেন রে? বলছে স্যার এখন এটা না মার্কেটে খুব চলছে। বলছে উৎপটাং গ্রাফ, মানে এই গ্রাফটা যখন আঁকি আর কি, ওই বক্স এক্সের একটা ফাংশনের গ্রাফ, এই যে এইটা, ঠিক আছে, এই যে গ্রাফটা বক্স এক্স, এই অঙ্কটা দেখবি তোদেরও এসছে, মানে তোদেরও দেখবি পরের দিকে করাবো, খুব ভালো একটা অঙ্ক। এই যে দেখবি তোদেরও অ্যানালিসিস কোশ্চেনে দেখবি এই কোশ্চেনটা এসছে, বক্স এক্স প্লাস মাইনাস বক্স এক্স এর পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতেও এসছে, বেশ কয়েকবার অন্যান্য ইউনিভার্সিটিতেও এসছে। যাদের যাদের আসে তাদের এই অঙ্কগুলো করিয়ে দিই, তোদেরও দেখবি এসছে। তো এটার গ্রাফটা আমি দেখাচ্ছিলাম যে গ্রাফটা কেমন হয় আর কি, ঠিক আছে, এই ফাংশনটার গ্রাফটা কেমন হয়। তো তখন ওই ছেলেটা বলছে যে স্যার আপনি এরকম উৎপটাং গ্রাফ দেখাবেন না। আমি বলছি কেন রে, কী হয়েছে, উৎপটাং কোথায়, এ তো ঠিকঠাক আছে। বলছে না স্যার এখন কি বলে ফেসবুকে শুধুই একটা কথাই চলছে, ফেসবুক বল ইউটিউব বল, যে টিচাররা নাকি সব উৎপটাং গ্রাফ আঁকে। ওরে উৎপটাং গ্রাফ নয়, এই গ্রাফ বোঝার জন্য নলেজ থাকতে তো হবে, ঠিক আছে। এই যে টিভি চ্যানেলগুলোতে যে যারা এখন নিউজ অ্যাঙ্কারিং করে, এদের মেজরিটি লোক, সবাইকে বলবো না, মেজরিটি যারা নিউজ বলে ওরা আদৌ নিউজ বলে, খবর বলে ওরা আদৌ? একটা খবরকে 50 বার রিপিট করবে, মানে কেউ যদি নিউজ দেখতে বসে, সে 5 মিনিট দেখার পরে তার আর ইচ্ছে করবে বলে আমার তো মনে হয় না। খবর তো থাকে না, উল্টো পাল্টা তাদের বকর 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 বকর, ঠিক আছে, এ বকে যাচ্ছে, কোনো কাজকর্ম নেই, গিয়ে ওখানে উৎপটাং বকে যাচ্ছে। ওরে এই গ্রাফগুলো উৎপটাং না, এগুলো আঁকতে গেলে নলেজ লাগে, এটা কি বোঝাচ্ছে সেটা জানতে হয়। কোনো টিচার যখন গ্রাফ কারা আঁকে, মেনলি ম্যাথের টিচাররা আঁকে, ঠিক আছে, অন্যান্য লোকজনরা যারা স্ট্যাটিস্টিক্স আছে তারাও প্রয়োজন অনুযায়ী তারা গ্রাফ আঁকে। ওরে কোনো জিনিস উৎপটাং নয় এগুলো, ঠিক আছে। আর এরা যা নিউজ, এগুলো এখন নিউজের মধ্যে পড়ে, মানে নিউজ হতো আগে, অনেক বছর আগে, তোরা আমি জানি না, হয়তো তোরা জানিস কিনা, দেখেছিস কিনা, বা তোরা অনেক ছোট ছিলিস তখন, ওই ডিডি ওয়ান বলে চ্যানেলে সন্ধ্যে 6টার সময় নিউজ হতো, ঠিক আছে, সেখানে খবর বলতো।
যে হ্যাঁ আজকের এখানে এই হয়েছে, আজকের ওখানে এই হয়েছে। একটা খবর বলতে কম মিনিট লাগে, তুই আমাকে বলতো যে এই এখানে এই জিনিস হয়েছে, তাহলে ওই তখন আধ ঘন্টা না 15 মিনিট আমার মনে নেই, DD1-এ খবর হতো, তখন নিউজ হতো। এখন যে নিউজ চ্যানেলগুলো এগুলো এরা কেউ নিউজ পড়ে না, এরা ওখানে অ্যাক্টিং করতে যায়। আর দেখবি 3-4 জনকে বসিয়ে দেবে, ঠিক আছে, দেখবি মানে উদ্ভট উদ্ভট চিন্তা ভাবনা লোকজনদের, সারাদিন শুধু ওই নিয়ে ওর সঙ্গে ঝগড়া করছে। 4-5 জন প্যানেলিস্টকে বসিয়ে দেবে, সবাই দেখবি শুধু ঝগড়া করে যাচ্ছে, কি খবর হচ্ছে বোঝা যাচ্ছে না, দেখবি শুধু ঝগড়াই করে যাচ্ছে। আর উদ্ভট উদ্ভট খবর, কি খবর, কে কোথায় ঝালমুড়ি খেয়েছে সেটা তার কাছে ইম্পর্টেন্ট, কে কোথায় মেলোডি চকলেট খেয়েছে সেটা, আর দেশে কোনো খবর নেই। তো এইগুলো হচ্ছে উৎপটাং খবর, আর দেশে কোনো খবর নেই। ওই কে ঝালমুড়ি খাচ্ছে আর কে মেলোডি চকলেট খাচ্ছে, এগুলোই ইম্পর্টেন্ট। তো এগুলো কি আর খবরের মধ্যে পড়ে? তোরা আমাকে বলতো, এগুলো কি আর নিউজ হলো? কত মানে দেশে বেকারের সংখ্যা এইরকম, একটা করে বড় বড় পরীক্ষা, সেই সমস্ত এক্সামগুলোতে কোশ্চেন পেপার লিক কি করে হয় রে? কোনো একটা, ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, কোনো একটা পরীক্ষা, চাকরির পরীক্ষা ঠিকমতো হয় না। WBCS অফিসার সেটাও চুরি করে ঢুকেছে। টিচারদের কথা বাদই দিলাম, SSC PSC তো সবাই জানিস যে তার কি অবস্থা হয়েছে। এর মানে 15 বছর যে সরকার, বিখ্যাত সরকার যে আমাদের ছিল তার আন্ডারে, ঠিক আছে, ইভেন WBCS অফিসার পর্যন্ত হচ্ছে মানে কি বলবো, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। সেই দিনকে যেমন আমাকে সবং কলেজ না কোন একটা কলেজে, তার কোনো একটা টিচার, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না কোন কলেজ, সবং কলেজ না কোন কলেজ বলল, ওখানকার একটা মেয়ে বোধহয় আমাকে বলছিল, ওই কলেজের একজন টিচার, সেও নাকি ঠিক ওভাবেই ডুপ্লিকেট চুরি ডাকাতি করে চাকরি পেয়েছে। তো এগুলো খবরে আসবে না, খবরে আসবে কে কোথায় ঝালমুড়ি খেলো, কে কোথায় মেলোডি চকলেট খাচ্ছে, রাহুল গান্ধী কেন দাড়ি কাটছে না। ওরে রাহুল গান্ধীর পয়সার অভাব পড়েছে তাই সে দাড়ি কাটছে না, বা তার সময় নেই, যে কোনো একটা, এটা কোনো খবর? রাহুল গান্ধী কেন দাড়ি কাটছে না? ওরে মমতা ব্যানার্জি 3 দিন কি হয়েছে, ওই ধর নিরামিষ খেয়ে কাটিয়েছে, খবর এগুলো? আরে বাবা, তার 3 দিন নিরামিষ খেতে ইচ্ছে হয়েছে, খেয়েছে, 4 দিনের দিন তার মাছ খাওয়ার ইচ্ছে হলে খাবে, নাহলে খাবে না। তো এগুলো যদি খবর হয়, তাহলে আবার সেই যারা এই ধরনের খবর পড়ে তারা আবার টিচারদের সম্পর্কে বলছে যে এরা হচ্ছে টিচার, এরা পড়াচ্ছে না, এরা শুধু ডায়লগ বাজিয়ে দিচ্ছে। ওরে যেটা পড়াই আমরা, তার 1% কাজটা করে তো দেখা। যে জিনিসটা আমরা পড়াই, ওই যে টিভিতে যেগুলো বসে থাকে ডায়লগ দেয়, শুধু ঝগড়া করে, 1% কাজটা করে তো দেখা আগে, তারপরে তো অন্য কথা বলবি। মানে মাঝে মধ্যে এগুলো ভাবি যে কোন দিকে যাচ্ছে আমাদের দেশ। আর বিশেষ করে এই যে নিউজ চ্যানেল, আমরা কি জানি যে গণতন্ত্রের একটা পিলার বা একটা স্তম্ভ হচ্ছে এই নিউজগুলো, ঠিক আছে, মানে কি বলবো, ওই সাংবাদিক যারা হয়ে থাকে বা মিডিয়া, এটা একটা গণতন্ত্রের একটা 4th পিলার বলতে পারি, হ্যাঁ বলতে পারি না, বলা হয়। তো এখন নিউজ চ্যানেলগুলো দেখে, মিডিয়াগুলোকে দেখে গণতন্ত্রের 4th পিলার বলে মনে হয় না, এটাই মনে হয় কোনো একটা পার্টির পিলার হচ্ছে ওরা। কোনো একটা পার্টি, সে বিজেপির হতে পারে, TMCর হতে পারে, CPM-এর হতে পারে, কংগ্রেসের হতে পারে, কোনো একটা পার্টির পিলার হচ্ছে তারা। কোনো খবরের মধ্যে দেখবি, নিউজের মধ্যে কোনো রকম কোনো মানে যে কি বলবো, কোনো রকম কোনো সত্যতা আছে বলে মাঝে মধ্যে আমার বিশ্বাস হয় না। যে ওরা নিজেদের মতো করে খবর তৈরি করে, খবরকে খবর বলে না, নিজেদের মতো করে খবর তৈরি করে, তারা আবার জ্ঞান দেয়। যাক, কি আর করা যাবে। ওই গ্রাফটার, এটা মনে পড়লো, সেদিনকে গ্রাফটা আমি আঁকছিলাম তখন এই কেসটা হয়েছে। আচ্ছা দেখ, টিচাররা আছে বলে না, এই যে যারা অনলাইন পড়ায় বিশেষ করে, ঠিক আছে, শুনতে খারাপ লাগলেও
বিশেষ করে যে সমস্ত টিচাররা অনলাইন পড়া এরা আছে বলে না এডুকেশন সিস্টেমটা এই মুহূর্তে অনেক ঠিকঠাক জায়গায় আছে, ঠিকঠাক জায়গায় আছে অনলাইন হওয়ার পর থেকে। ঠিক আছে, অফলাইনে প্রচুর ভালো টিচার আছে, সেটাতে অস্বীকার করার জায়গা নেই। সমস্ত যে অনলাইনের টিচাররাই শুধু ভালো পড়ায় সেটা নয়, অফলাইন টিচাররাও প্রচুর আছে যারা যথেষ্ট ভালো পড়ায়, প্রচুর ভালো পড়ায়। ঠিক আছে, কিন্তু কি হয়, এক নম্বর কথা, অনলাইনে একটা বড় সুবিধা হচ্ছে তুমি কোন এরিয়াতে থাকছো, কোথায় থাকছো ইম্পর্টেন্ট নেই, তুমি বাড়িতে বসে হাতের কাছে তোমার ফোন থাকুক বা ল্যাপটপ থাকুক সহজে তুমি ক্লাসগুলো করতে পারছো, যতবার খুশি লেকচারগুলো তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এমন অনেক দূরে দূরে স্টুডেন্টরা, তাদের পক্ষে পসিবল নয় অনেক দূরে গিয়ে পড়তে যাওয়া। তাহলে আজকের অনলাইনটা হয়েছিল বলে আমার তো মনে হয় যে অনেক মানে দূর দূরান্ত অনেক রুরাল এরিয়ার ছেলেমেয়েরাও অনেক সহজে পড়াশোনা করতে পারছে। ঠিক আছে, আর যদি কারোর মনে হয় যে যারা এইভাবে প্রাইভেট টিউশন করে, যারা অনলাইনে পড়ায়, সে অ্যাপে হতে পারে, ইউটিউবে হতে পারে, যেভাবেই হোক টিউশন যারা অনলাইনে পড়ায়, যদি কারোর মনে হয়ে থাকে তারা অন্যায় করছে, তো তার থেকে বড় মূর্খ আর কেউ নেই। হ্যাঁ, স্কুল কলেজ ঠিকমতো পড়ায় না, তাই ছেলে মেয়ে বাধ্য হয় টিউশন পড়তে। আজকের যদি স্কুল কলেজের টিচাররা যারা রয়েছে তারা যদি ঠিকমতো পড়াতো, স্টুডেন্টের কথা যদি ভাবতো, তাহলে আমার মনে হয় না কোনো স্টুডেন্টের কোনো ক্লাসের প্রাইভেট টিউশন এক্সট্রা করে নেওয়ার প্রয়োজন হয়। তার মানে আগে সিস্টেমকে ঠিক করো। ঠিক আছে, যারা অনলাইন পড়াচ্ছে বা অফলাইন টিউশন পড়াচ্ছে তাদেরকে বলে লাভ নেই, তারা তাদের কাজটা ঠিক মতো করছে। আগে সিস্টেম ঠিক করো। একটা কলেজে, আমি কলেজেরটাই বলছি, একটা কলেজে 5 জন 6 জন 7 জন করে টিচার, তারা পড়ানোর পরে কি লেভেলের পড়াচ্ছে, পড়ানোর পরে ছেলেমেয়েকে বাধ্য হচ্ছে টিউশন পড়তে, বাধ্য হচ্ছে। যদি কারোর পয়সা বেশি হয়নি, কারোর টাকা পয়সা বেশি হয়নি, আজকের যদি কলেজে যদি ওইভাবে পড়াতো তাহলে ছেলেমেয়ের কি টাকা পয়সা বেশি হয়েছে সে টাকা পয়সা দিয়ে প্রাইভেট টিউশন পড়বে? আর একটা সেমিস্টারের 6 মাসের সেমিস্টারের 4 মাস 4.5 থেকে 5 মাস সময় পাওয়া যায়। 4.5 থেকে 5 মাস সময়ের মধ্যে 3 মাস কলেজই বন্ধ থাকছে। 3 মাস কলেজ বন্ধ, তোরা এই সেমিস্টারে তোরা দেখ না 3 মাস তোদের কলেজই বন্ধ। তাহলে 1.5 মাস কি 2 মাস হয়তো কলেজ হচ্ছে, খুব বেশি হলে 2 মাস, আমি তার বেশি তো হয়নি, 1.5 থেকে 2 মাস। তাহলে এত বড় সিলেবাস 1.5-2 মাসে কলেজের টিচাররাও বা কী করে পড়াবে? তাহলে সব জায়গায় গন্ডগোল হয়ে আছে। শুধু টিচারদের দোষ দিলেও হবে না, সিস্টেমও যথেষ্ট দায়ী। 6 মাসের সেমিস্টারে একটা ছেলে মেয়ে 5 মাস 5.5 মাস পাওয়া উচিত। এই 5 মাস 5.5 মাসে তার কলেজ হওয়া উচিত। ভোটের জন্য কলেজ ছুটি, অনুষ্ঠান হবে কলেজ ছুটি, আজ এই দিবস, এই গরমের ছুটি, ছুটিতে ছুটিতে 5 মাসের মধ্যে দেখা যাচ্ছে 3 মাস 3.5 মাস ছুটিতেই কেটে গেল। তো 1.5-2 মাসের কলেজের টিচাররা যারা পড়াতে চায়, ঠিক আছে, স্টুডেন্টদের কথা যারা ভাবে, তারাও বা কী করে পড়াবে? তাদের পক্ষেও পড়ানো সম্ভব নয়। তারপরে কিছু কিছু কলেজ আছে যাদের এমন মানে স্টুডেন্টদের প্রতি তাদের এমন মনোভাব, ভাবলেও মানে মনে হয় ওরাও তো একসময় স্টুডেন্ট ছিল, তাহলে ওরা যখন স্টুডেন্ট ছিল ওদের সঙ্গে যদি এটা হতো তাহলে তখন কি হতো? আজকের আমি তোদের কথাই বলছি, মেদিনীপুর তোদের কলেজের কথাই বলছি, অটোনোমাস মেদিনীপুর তোদের কথা বলছি। 6 সেমিস্টারের 22 তারিখে পরীক্ষা, এই মাসের 22 তারিখে পরীক্ষা। 2 দিন আগে 6 সেমিস্টারের সিলেবাস দিয়েছে, 2 দিন আগে 4খানা পেপার, 3খানা পেপার বলেছিল পুরনো যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী থাকবে, চেঞ্জ হবে না। ওই 3খানা পেপার, একটা পেপারে মেট্রিক স্পেস টপোলজি, আর একটা পেপারে কি ছিল পিডি ছিল, আর একটা পেপারে হচ্ছে তোর গ্রুপ থিওরি ছিল। গ্রুপ থিওরি তোদের যতটা রয়েছে 4th সেমিস্টারে তারপর থেকে, তাহলে ওগুলো পুরনো সিলেবাসে যা ছিল ঠিক আছে করে দিয়েছি, ওগুলো হয়ে গেছে। পুরনো বললো কিনা ওইগুলোই থাকবে, অসুবিধা নেই। একটা পেপার কোনো একজন তোদের স্যার, বিখ্যাত ভদ্রলোক, ঠিক আছে, সে ভদ্রলোক সিলেবাস চেঞ্জ করেছে। সে তার বক্তব্য, না না পুরনো সিলেবাসে যা আছে রাখবো না, নতুন সিলেবাস চেঞ্জ হবে। তো চেঞ্জ যেখানে সিলেবাসটা হবে তাহলে সিলেবাসটা চেঞ্জ করে আগে থেকে দেওয়া উচিত।
22 তারিখে পরীক্ষা, আর এই সবে 2-1 দিন দিল, তার মানে 20 দিন আগে, 20 দিন পরে পরীক্ষা, 20 দিন আগে ছেলে মেয়েকে সিলেবাস দিচ্ছে। তাহলে নিশ্চয়ই ছেলে মেয়ের পক্ষে পড়া সম্ভব নয়, যে টিচার পড়াচ্ছে তার পক্ষেও পড়ানো সম্ভব নয়। তাহলে ছেলেমেয়েরা যাবে কোথায়, কি সিচুয়েশান? তাহলে ওদের কথা এবারে ভাব। ওই যে পুরনো সিলেবাস যেটা ছিল তোদের মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের, ওই মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের কি করেছে, প্রথম দিকে বললো পুরনো সিলেবাসটা থাকবে, তো কি হলো, মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের পুরনো সিলেবাস যা আছে সেই অনুযায়ী আমি পড়ানো শুরু করলাম, 4-5টা চ্যাপ্টার পড়লাম, তারপরে বললো কিনা সিলেবাস চেঞ্জ হবে। এবার সিলেবাস চেঞ্জ হওয়া মানে কি হচ্ছে, ওগুলো পড়ানো তাহলে তো বেকার হয়ে যাবে না, কি সিলেবাসে আছে যদি না জানি তাহলে আমি কি করে পড়াবো? তাহলে ওইগুলো কি হলো, তখন আর আমি ওই পড়ানোটা ওটা মাল্টিভেরিয়েটেড ওটা বন্ধ করলাম, যে ঠিক আছে তাহলে সিলেবাস দিক। সিলেবাস দিতে দিতে পরীক্ষা চলে এলো। এখন গিয়ে দেখছি যেগুলো আমি পড়াচ্ছিলাম ওইগুলোই রেখেছে, সঙ্গে কিছু জিনিস অ্যাড করেছে। তাহলে এটা যদি প্রথমেই দিয়ে দিত, আজকে ছেলে মেয়েদের এই প্রবলেমটা হতো না, আমি সুন্দর ওগুলো পড়িয়ে শেষ করে দিতে পারতাম। অলরেডি 2-3টে চ্যাপ্টার পড়িয়েছি সবে, তারপরে আস্তে আস্তে ওইগুলোই আমি পড়ানো শুরু করেছিলাম। তাহলে সিলেবাসটা যদি সময় দিয়ে দিত, তাহলে আজকের ছেলে মেয়েদের এই অবস্থা হতো না। মেদিনীপুরে যত টিচার আছে কেউ ওই পেপারটা পড়ায়নি, কেউ পড়াচ্ছে না। কি করে পড়াবে? যারা অফলাইন পড়ায় আর আমাদের মতো যারা অনলাইন পড়ায়, কেউই পড়াচ্ছে না। পড়াবেটা কি করে? সিলেবাস যদি না পায়, ছেলে মেয়েকে যদি সিলেবাস যদি না দেওয়া হয়, কি করে তারা পড়াবে? এবারে ভাব, যে 6 সেমিস্টারের ছেলে মেয়েগুলো আছে, তাহলে তাদের কি সিচুয়েশান হলো? তাহলে তাদেরকে মানে ইচ্ছে করে ফেল করানোর চিন্তা ভাবনা নয় কি, ইচ্ছে করেই ফেল করানো। একটা সিলেবাস তৈরি করতে কদিন সময় লাগে? তোমার একটা সেমিস্টার গোটা চলেই যাচ্ছে, পরীক্ষা 20 দিন আগে তুমি সিলেবাস দিচ্ছ, লজ্জাও করে না তাদের। আবার দিল তো দিল সিলেবাস, তোদের দেখবি কলেজে জ্যামের প্রতি দেখবি আলাদা একটা কি বলে ক্রেজ আছে, খুব ভালো কথা, ভালো জায়গা থেকে এমএসসি করব। জ্যাম পড়তে গেলে এই যে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস এর একটা পার্ট আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। জ্যামের সিলেবাসে এই ইন্টিগ্রাল ক্যালকুলাসটা থাকে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থাকে, অল্প একটু পার্ট থাকে, ঠিক আছে? তাহলে জ্যাম পড়তে গেলে তোমাকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস দুটোই লাগবে। তুমি কি করছো 6 সেমিস্টারে, এটা কোথায় রাখছো? 6 সেমিস্টারে রাখছো, যেটা 4th সেমিস্টার পর্যন্ত রেখে দেওয়া উচিত। রাখলে কি হয়, তাহলে পড়াশোনা করে সে জ্যামটা দিতে পারে। তুমি 4th সেমিস্টার পর্যন্ত এগুলো রাখোনি, তুমি রাখছো 6 সেমিস্টারে। রেখে আবার কি করছো, সিলেবাস মডিফাই করে ইন্টিগ্রাল ক্যালকুলাস গোটাটাই তুমি সিলেবাস থেকে বাদ দিয়ে দিচ্ছ, দিয়ে বলছো কিনা শুধু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থাকবে। তাহলে ওই ছেলেটা জ্যাম পড়ে কি করে চান্স পাবে? ও তো ইন্টিগ্রাল ক্যালকুলাসটা কিছুই শিখলো না অনার্সে। আগে তো অনার্সে জানতে হবে, তারপরে না তুই জ্যামের এমসিকিউ করবি। তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাস তোর সিলেবাস থেকে বাদ দিয়ে দিল, পুরনো সিলেবাসে ছিল, ঠিক আছে, বাদ দিয়ে দিল। দিয়ে কি করলো, ডিফারেন্সিয়াল বলছে কিনা গোটাটাই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থাকবে। তাহলে ওই ছেলেটা জ্যাম কি করে পাবে? ওকে তো জ্যাম পেতে গেলে পড়তে হবে, পড়বেটা কী করে? ও অনার্সেই তো ওই সাবজেক্টটা পাইনি। এরপর আমি যখন এমসিকিউ করাবো ইন্টিগ্রাল ক্যালকুলাস, তার পক্ষে বোঝা সম্ভব? সাবজেক্টটা ডিটেলসই সে জানে না, তাহলে এমসিকিউ করলে সে কী করে বুঝবে? তাহলে এগুলো যারা কলেজে আছে, সিলেবাস বল, কোশ্চেন প্যাটার্ন বল, তাদের বোঝা উচিত, তাদের এগুলো ভাবনা চিন্তা করা উচিত, নইলে কোনোদিন হয় না। শুধু জ্যাম করে লাফাবো, আর কলেজের সিলেবাস হচ্ছে এই রকমভাবে রেখেছি, আর কি আর বলবো। আবার শোন, দুনিয়ার কোথাও 6 সেমিস্টারে একটা পেপারে কি করেছে, কমপ্লেক্স অ্যানালিসিস, মেট্রিক স্পেস প্লাস টপোলজি। একটা পেপারে 6 সেমিস্টারে কি করেছে, মেট্রিক স্পেস প্লাস টপোলজি। এটা কখনোই করা হয় না। কেন? স্টুডেন্ট পাগলের মতো হয়ে যাবে। কেন পাগলের মতো হয়ে যাবে? এই মেট্রিক স্পেস প্রচুর বড় একটা জিনিস, প্রচুর বড় সিলেবাস, প্রচুর জিনিস আছে। এই তোরা অ্যানালিসিস যতটা শিখবি, রিয়েল অ্যানালিসিস, তারপর থেকে মেট্রিক স্পেস শুরু হয়, ওটা রিয়েল অ্যানালিসিসেরই একটা পার্ট, ঠিক আছে? আবার এই মেট্রিক স্পেস যতটা শিখবি তারই এক্সটেনশন বলা যেতে পারে, বা তারই আরও ভাস্ট একটা জায়গা, সেটা হচ্ছে টপোলজি। তো দুটোরই সিলেবাস প্রচুর বড়। মানে দুনিয়ার কোনো ইউনিভার্সিটিতে আমার চোখে অন্তত পড়েনি যে একটা পেপারের মধ্যে মেট্রিক স্পেস আর টপোলজির আছে। সবার কি হয়,
মেট্রিক স্পেস আলাদা একটা পেপার হয়, টপোলজি আলাদা একটা পেপার হয়, কারণ দুটো যেহেতু বড় জিনিস। তোদের কি করেছে, মেট্রিক স্পেস আর টপোলজি মিলে একটা পেপার। এবার কি হবে, তোদের কলেজের কোশ্চেন কোনো ঠিক ঠিকানা নেই, মনে হলো সব কোশ্চেন মেট্রিক স্পেস থেকে দিয়ে দিল, মনে হলো সব কোশ্চেন টপোলজি থেকে দিয়ে দিল। ও তো রেগুলারিটি মেনটেন করে না যে মেট্রিক স্পেস থেকে 40 নম্বরের মধ্যে 20 নম্বর মেট্রিক স্পেস থেকে দেবো, 20 নম্বর টপোলজি, এরকম তো করে না, যেখান থেকে খুশি কোশ্চেন করে। ঠিক আছে, তাহলে ছেলে মেয়েদের অবস্থাটা কি এবারে ভাব। সমস্ত ইউনিভার্সিটিতে কি থাকে, এই মেট্রিক স্পেসের সঙ্গে কমপ্লেক্স অ্যানালিসিসটা রাখে। কেন না, কমপ্লেক্স অ্যানালিসিসটা মোটামুটি পড়াশোনা করে একটা ভালো নম্বর পাওয়া যায়, আর মেট্রিক স্পেসটা অনেক বড় জিনিস, তো সোজা কঠিন বলবো না, অনেক বড় জিনিস, তো ছেলে মেয়ের পক্ষে অত জিনিস একসাথে মনে রেখে পরীক্ষাতে গিয়ে নামানোটা একটু চাপ হয়ে যায়। তাহলে এগুলো তো বুঝতে হবে। তোমার মনে হলো তুমি লিখে দিলে, তোমার হাতে ক্ষমতা আছে বলে আমি মেট্রিক স্পেস টপোলজি একসঙ্গে একটা পেপার করে দেবো, কিন্তু অন্যায়। এগুলো স্টুডেন্টদের উপরে মানে অত্যাচার করা, আর কিছু নয়। স্টুডেন্টদের কথা একটু ভাবতে হবে, নইলে হয় না। সব সময় ওই মানে স্বৈরাচারী শাসকদের মতো চলছে। যাক, আর কি করা যাবে। এবারে এগুলো কি হবে, স্টুডেন্টরা সবাই মিলে প্রোটেস্ট না করলে কিছু করার নেই। ঠিক আছে, ওরা ওদের মতো এভাবে করবে। এবার ব্যাপারটা কি, আমাকে স্টুডেন্টদেরকে প্রোটেস্ট করতে হবে কেন? যে ভদ্রলোক সিলেবাস ডিজাইন করছে বা যে ভদ্রলোক এগুলো করছে, সেও তো একসময় স্টুডেন্ট ছিল। ঠিক আছে, সে যখন স্টুডেন্ট ছিল, সেমিস্টারের এই চাপ তাকে নিতে হয়নি, তখন ইয়ার ছিল। সে 800 নম্বর অনার্স পড়েছে, তোদের মতো এত নম্বরের অনার্স সে পড়েনি। ঠিক আছে, তাহলে তাকেও এটা বুঝতে হবে, বোঝাটা উচিত। ঠিক আছে, ঠিক বলেছে সৌম্যজিৎ। হুম, ওটাই ওরা পারে ভালো। ঠিক আছে, আচ্ছা দেখ বাবা, এটাকে শেষ করি। দেখ কি বলছে, ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য পারমুটেশন। প্রায় প্রত্যেক বছর দেখবি এরকম একটা পারমুটেশন দিয়ে দেয়, দিয়ে অর্ডার বের করতে দেয়। ঠিক আছে, প্রায় প্রত্যেক বছর। ঠিক আছে, এগুলোর অর্ডার বের করবে কি করে, সলিউশন সবচেয়ে সোজা ওয়ে, এফ ইকুয়াল টু কি আছে, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 4 5 1 3 2 8 6 7। ঠিক আছে, এগুলোকে সব 1 সাইকেল নোটেশনে লিখে ফেল। ঠিক আছে, দেখ 1 4-এ গেছে, 4 4 3-এ গেছে, 3 3 1-এ গেছে, তাহলে সাইকেল ক্লোজ। 3 1-এ গেছে, আমি 1 থেকে শুরু করেছি, 3 1-এ পৌঁছে এসছে, সাইকেল ক্লোজ হয়ে গেল। এবার তাহলে 2 2 গেছে 5-এ, হয়ে গেল, 2 5-এ গেছে। আচ্ছা 2 গেছে 5-এ, 5 2-এ সাইকেল ক্লোজ, 5 আবার 2-এ ফিরে এসছে, সাইকেল ক্লোজ। তাহলে 1 2 3 4 5, তাহলে 6 থেকে ভাব, 6 গেছে 8-এ, 8 গেছে 7-এ, 7 গেছে 6, 7 গেছে 6, ব্যাস। ওকে, তাহলে 1 সাইকেল নোটেশন, এটা 2 সাইকেল নোটেশন ছিল, সেটাকে আমি 1 সাইকেল নোটেশনে আমি এগুলোকে লিখলাম। লেখার পরে কি করব, এবার অর্ডারের জন্য কি হবে, অর্ডার অফ এফ সমান কি হয়, এলসিএম অফ এদের এই যে সাইকেলগুলো রয়েছে, এদের লেন্থগুলো দেখ, এটা 3টে এলিমেন্ট, তাহলে 3, এটা 2টো এলিমেন্ট 2, এটা 3টে এলিমেন্ট 3, তাহলে এদের এলসিএম কত রে বাবা, 3 2 6 6, তাহলে হচ্ছে 6। তাদের এটাই কি হয়ে গেল, এফ এর অর্ডার হয়ে যায়। ঠিক আছে, এটাই কি হলো না, এফ এর অর্ডার হলো। ঠিক আছে, 3 2, হ্যাঁ। তাহলে কি করলাম, যে পারমুটেশনগুলো থাকবে সেগুলোকে সব এভাবে 1 সাইকেল নোটেশনে লিখে নিবি। নেওয়ার পরে কি করবি, তারপরে কি করবি না, ওগুলোকে এইভাবে সাইকেলগুলোর লেন্থগুলো দেখে নিবি, এটা 3 লেন্থ, এটা 2, এটা 3, তাহলে এদের এলসিএম যেটা হবে সেটা হচ্ছে এর অর্ডার। ওকে, সবচেয়ে সোজা হয়ে এভাবে অঙ্কটা করা যায়। চলো নেক্সট অঙ্ক দেখি। দিস, এই অঙ্কটা বাবা আর করাবো না, কারণ এটা সাইক্লিক গ্রুপের ফার্স্ট থিওরেম তোদেরকে আমি প্রুভ করিয়েছি। ঠিক আছে, একবার যেহেতু প্রুফটা করিয়েছি, আর আমি নতুন করে এটা প্রুভ করাচ্ছি না, একদম দেখবি সাইক্লিক গ্রুপের ফার্স্ট থিওরেম।
যদি এ যদি জেনারেটর হয়ে থাকে একটা সাইক্লিক গ্রুপের, ওই এলিমেন্টের ইনভার্স এটাও কি হবে, একটা জেনারেটর হবে। ঠিক আছে, এইটা হচ্ছে একদম ফার্স্ট থিওরেম যেটা সাইক্লিক গ্রুপের করিয়েছিলাম। এটা তোরা পেরে যাবি, এটা আমি আর করাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমাদের 2025-এ যে 2 নম্বরের কোশ্চেনগুলো এসছিল সেই কোশ্চেনগুলো আমরা শেষ করলাম। ঠিক আছে, তোদের অ্যাপে যে শিডিউল দেওয়া রয়েছে ওইভাবে ক্লাস কন্টিনিউ চলবে, আরও কয়েকটা শিডিউল অ্যাড হবে। প্রত্যেক দিন মোটামুটি আমি এক একটা ইয়ারের 2 নম্বরের যে PYQ-গুলো আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো 2 নম্বর আছে, এগুলো সম্পর্কে আমি ডিসকাস করব। ঠিক আছে, সবাই যেভাবে পড়াশোনা করছিস এভাবে পড়াশোনা করে যা, ভালো মতো প্র্যাকটিস করে যা। সিলেবাস তোরা সবাই কম বেশি শেষ করে ফেলেছিস। ঠিক আছে, কারণ অনেক আগে সিলেবাস শেষ হয়ে যাওয়া উচিত তোদের। এখন শুধু প্র্যাকটিস করে যা। আর যদি কারোর মনে হয় যে স্যার এত জিনিস করতে পারছি না, চয়েসটা তোদের। আমি বলবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সবার কাছে আছে, বড় কোশ্চেনের জন্য বলছি, 2 নম্বরেরগুলো তো আমি করে দিচ্ছি, প্রিভিয়াস ইয়ারের বড় কোশ্চেনগুলো নিবি, শুধু পরীক্ষাতে সেইগুলোও করতে পারিস, এক্সট্রাও কিছু জিনিস করতে হবে। ঠিক আছে, শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করলে হবে না। হ্যাঁ, তোদের কলেজের কোশ্চেনের প্যাটার্ন যেমনটা, শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করলে হবে না। হ্যাঁ, লাকিলি কোনো বারে হয়তো দেখা যাচ্ছে প্রিভিয়াস ইয়ার থেকে সব চলে এসছে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, বাট একটু বেশি জিনিস পড়া উচিত। আমি বলবো যা পড়িয়েছি যতটা আছে সবটা পড়ার চেষ্টা কর। যদি তারপরেও মনে হয় যে স্যার সবটা পাচ্ছি না, অনেক জিনিস হয়ে গেছে, মনে রাখতে পারছি না, একটু অল্প জিনিস হলে ভালো হয়, তাহলে প্রিভিয়াস ইয়ারে যেগুলো পড়েছে সেগুলো কর। আর আমি কিছুদিনের মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের একটা লিস্ট তোদের ধরিয়ে দেবো, শুধু সেগুলো করিস। ঠিক আছে, ওকে, চলো তাহলে আজকে এত দূর পর্যন্ত থাকলো, আবার নেক্সট দিন এরপর থেকে শুরু করব।